ঠিক আছে, তাহলে হচ্ছে আমি প্রেজেন্টেশনটা শুরু করছি বা লেকচারটা শুরু করছি। আজকে আমাদের হচ্ছে লেকচার 13 বা শেষ লেকচার। এখন কথা হতে পারে শুরুতেই যে হচ্ছে আমাদের তো আরো একটা লেকচার ছিল, লেকচার 12। তো লেকচার 12টা আমাদের গত সপ্তাহে দেওয়ার কথা ছিল। ওই দিন আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম। সরি ফর দ্যাট, যে অন টাইম ওই লেকচারটা হয় নাই। আহ, ওই লেকচারটার জন্য আসলে আমাদের কম্পিউটারে কিছু কাজ করতে হবে, এবং আমি যতটুকু জানি যে তোমাদের স্বাভাবিকভাবে 4টা পর্যন্ত ক্লাস থাকে, এবং যাতে করে হচ্ছে তুমি যদি ট্রাভেলও করতে থাকো কোনো ধরনের সমস্যা না হয়, এই জন্য এই লেকচারটা সম্পূর্ণই হচ্ছে থিওরি বেস। আহ শেষের লেকচার হিসাবে অনেক কিছু যেগুলো করা যেত আমরা এখানে করি নাই, বা পরবর্তীতে তোমাদের এই সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যে স্টাডি গুলো বা যে ফিল্ড গুলো দরকার হতে পারে, ওইটার বেসিসে অনেক কথাবার্তা বা যেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে চাইলে শিখতে পারি আমাদের রিসার্চের জন্য। তো এখানটায় সফটওয়্যার ইউজ আর করা হবে না, জাস্ট পাওয়ার পয়েন্টই এটা হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব। সাথে সাথে আমাদের যে ফাইনাল যে কুইজটা আছে, বা ফাইনাল যে এটা হবে, অ্যাসেসমেন্টটা হবে, ওই অ্যাসেসমেন্টেরও কিছু ইনস্ট্রাকশন আজকে দেওয়ার চেষ্টা করব। আর আমি অলরেডি তোমাদের সাথে, তোমাদের সিআর এর সাথে কথা বলেছি একটা সেকশনে। তোমরা হচ্ছে লেকচার 12 এর জন্য আজকে রাত 10টা 30-এর দিকে হয়তো বা টাইম দিয়েছো। আমি জানি না, আমি হয়তো বা এর মানে ক্লাস শেষে আবার একটু জিজ্ঞেস করবো তুমি ওই টাইমে করতে চাও নাকি আগামীকাল আবার হচ্ছে এই টাইমে চাইলে আমরা করতে পারি। যে 2টা থেকে 4টা করতে পারি, বা হচ্ছে 3টা থেকে 5টা করতে পারি। আহ, আহ, এটা তোমাদের মতামতের উপর ভিত্তি করে আমি হচ্ছে ক্লাসটা হয়তো রিশিডিউল করতে পারি। ঠিক আছে। সো ওই ব্যাপারটা তাহলে হচ্ছে আমরা ক্লাসের শেষে যখন আমরা প্রেজেন্ট মানে রোল কল করব তার আগে হচ্ছে ইনশাআল্লাহ ওই ডিসিশনটা নিয়ে ফেলবো ইনশাআল্লাহ। আজকের লেকচার 13, এই লেকচার 13 এবং ইনফ্যাক্ট শেষ লেকচার যেটা আগেও বললাম, এই লেকচারের ভিতরে আমরা হচ্ছে মেইনলি 2টা বেসিক বিষয় দেখার চেষ্টা করবো। একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যানালাইসিস আর একটা হচ্ছে ওয়াটারশেড অ্যানালাইসিস এবং অ্যাপ্লিকেশন অফ জিআইএস। এটা অলরেডি আমরা বেসিক যে মানে শুরু যে লেকচারটা ছিল ওই লেকচারেও কিছু আলোচনা করেছি অলরেডি, এইখানেও আবার কিছু আলোচনা হবে। কিন্তু এটা একটু বলে রাখি, এইখানে যে আলোচনাটা হবে অফকোর্স এই আলোচনাটা ওই আলোচনার একটা রিপিটিশন হবে, এবং এইটার উপর বেস করে তোমাদের যেমন মিড এর আগে তোমরা 2টা রিপোর্ট দিয়েছো, মিড এর পরে কোনো রিপোর্ট হয়নি। তো এই 13 নম্বর লেকচারের উপরে ছোট্ট একটা রিপোর্ট আছে, 12 নম্বর লেকচারের উপর ছোট একটা রিপোর্ট আছে, ইনফ্যাক্ট খুবই ছোট। এবং এই রিপোর্টের কিছু কিছু অংশ তোমাদের মিড কুইজও থাকবে, যে যাতে করে তোমার ওইটারও সরি মানে লাস্ট কুইজেরও কিছু অংশ থাকবে, যাতে করে ওইটারও একটা প্রস্তুতি হয়ে যায়। তো আহ, ওরই হওয়ার কিছু নাই, খুবই ছোট। সো অ্যাপ্লিকেশন অফ জিএস, এটা মূলত আমার দিক থেকে যদি বলি, আমার দিক থেকে যে অংশটুকু আমি শুরুতে তোমাদের সাথে প্রমিস করেছিলাম যে জিআইএস দিয়ে এইসব কাজ করা যায়, সো ওইসবের কিছু কিছু কাজ আমরা করে দেখেছি। ওইটাই হচ্ছে আমি আবার একটু রিপিট করবো, যে হ্যাঁ, যে দেখো আমরা বলেছিলাম যে করা যায়, আমরা এই কাজগুলো করেছি। এবং আমরা কিছু কিছু জিএস কম্পোনেন্টের মধ্যে আমাদের জানতে হবে, এর মধ্যে আমরা কোন কোন বিষয়গুলো জেনেছি এটা তোমাকে রিকল করে দিব। এবং তোমাদের যে রিপোর্টটা থাকবে এটা আমরা পরেও আসবো, সেটা মূলত কাজ থাকবে এটাই, যে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে তুমি কোন কোন জায়গায় আমাদের এই জিআইএস টা ইউজ করতে পারবে। এটা চাইলেই আমি স্লাইড তৈরি করে অনেক কিছু দিতে পারি, কিন্তু তার চেয়ে সবচেয়ে বেশি ভালো হবে যদি অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে তুমি খুঁজে বের করো, বিভিন্ন সেকেন্ডারি সোর্স থেকে অনলাইন সার্চ দাও, বা বিভিন্ন জায়গা থেকে তুমি যে কোনো জায়গা থেকে তুমি প্রপার রেফারেন্স ইউজ করলে যে কোনো জায়গা থেকে তুমি এই ডেটাগুলো নিয়ে খুব সুন্দরভাবে সামারি ভাবে বা খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারো অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমি জিএস টা কোথায় কোথায় ইউজ করতে পারি। তো এটাই হয়তো রিপোর্টে থাকবে, ইন ডিটেইলে আমি পরেও আলোচনা করব। এবং আমাদের শুরুর দিকে যে আলোচনাটা হবে সেটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যানালিসিস নিয়ে। আজকের লেকচারে নেটওয়ার্ক অ্যানালিসিস, ওয়াটারশেড অ্যানালিসিস এবং অ্যাপ্লিকেশন অফ জিআইএস। সো নেটওয়ার্ক অ্যানালাইসিস কি জিনিস, নেটওয়ার্ক অ্যানালাইসিস করার আগে আমরা একটু বলে নিই, আমরা অলরেডি নেটওয়ার্ক অ্যানালাইসিস এর কিছু কাজ করেছি। যেমন আমরা যখন বেস্ট লোকেশন খুঁজে বের করেছি, এটাও নেটওয়ার্ক অ্যানালাইসিস এর একটা পার্ট। তো নেটওয়ার্ক অ্যানালাইসিস এর আসলে মূল কাজ হচ্ছে যে ফ্লোটা দেখা। কিসের ফ্লো দেখা? এটা যে কোনো কিছু হতে পারে, ইনফরমেশনের ফ্লো হতে পারে, ট্রাফিকের ফ্লো হতে পারে, ইভেন হচ্ছে ইলেকট্রিসিটির ফ্লো হতে পারে, বা বা হচ্ছে আমার যে একজন মানুষ যে ট্রাভেল প্যাটার্ন এটার ফ্লো হতে পারে, আমার যে দারাজের থেকে হোক বা অনলাইন বিভিন্ন শপিং মল থেকে আমি যে বিষয়গুলো
অর্ডার করছি, ওরা যে আমাদের বাসায় বাসায় এসে ডোর টু ডোর সার্ভিস প্রোভাইড করছে, এইটার যে ফ্লোটা, এই ফ্লোটাও হতে পারে। সো নেটওয়ার্ক অ্যানালাইসিস বলতে এটাই বোঝায় যে আমার এইখানটা ইন্টার রিলেটেড অনেকগুলো নেটওয়ার্ক থাকবে, অনেকগুলো কম্পোনেন্ট থাকবে, অনেকগুলো অপশন আমার কাছে থাকবে। এর মধ্য থেকে আমার জন্য, আমার সিচুয়েশনের জন্য, বা আমার লিমিটেশনের কথা চিন্তা করে, আমার স্কোপের কথা চিন্তা করে, আমার জন্য সবচেয়ে বেস্ট আউটপুট কোনটা। বেস্ট আউটপুট নট নেসেসারিলি সবসময় শর্টেস্ট পাথ হবে। বেস্ট আউটপুট একটা কথা চিন্তা করলে আমার সবসময় লংগেস্ট পাথও হইতে পারে। আমার বেস্ট আউটপুট আমার সিচুয়েশনের জন্য আমি যা চাই, ওই অনুযায়ী আমার বেস্ট আউটপুট কোনটা, সেইটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যানালিসিস আমাকে প্রোভাইড করবে। যেমন আমি খুব রিসেন্ট একটা এক্সাম্পল যদি আমি প্রোভাইড করি, বা এখনকার সমসাময়িক যদি একটা এক্সাম্পল প্রোভাইড করি, যেমন এই 2 দিন আগেই বা আগামীকালই আমাদের একটা এক্সিডেন্ট হলো। এক্সিডেন্টের তোমরা হয়তো বা এটা দেখেছো, এটা খুবই একটা স্যাড একটা ইনসিডেন্ট ছিল। তো এই এক্সিডেন্টের পরে ট্রাক ট্রাক ড্রাইভারের একটা মোটিভেশন ছিল, সে কিন্তু গাড়িটা ব্রেক না করে সে হচ্ছে আরো কিছু দূর চলে গেছে। এবং তার একটা মোটিভেশন এক সময় মনে হচ্ছিল সে হয়তো বা পালায় যাবে, এখান থেকে এসকেপ করে যাবে। তো এই ট্রাক ড্রাইভার যদি ওইখান থেকে এসকেপ করা শুরু করে, তাহলে হচ্ছে এই ট্রাক ড্রাইভার অফকোর্স তার একটা স্পিড লিমিট আছে, এবং তার এই পার্টিকুলার পয়েন্ট থেকে অনেকগুলো রোড নেটওয়ার্ক কানেক্টেড আছে। আমরা অনেকে হয়তো বা অনেক ডকুমেন্টারি দেখে এটা অভ্যস্ত। তো যদি এরকম চিন্তা করি যে আমি এই লোকটাকে ধরবো উইদিন 15 মিনিট, আমি কিন্তু খুব সহজে অ্যানালাইসিস করতে পারি যে আমার যতগুলো রোড নেটওয়ার্ক কানেক্টেড আছে এবং তার যতটুকু স্পিড আছে, এই স্পিডের মধ্যে সে যদি পার্টিকুলার কোন একটা রোডে যায়, সে 15 মিনিটে কতটুকু ডিস্টেন্সে যেতে পারবে, কোন জায়গায় আমি ব্যারিকেড দিলে তাকে আমি ধরতে পারবো, বা কোন পাশের পুলিশটাকে, কোন হাইওয়ে পুলিশকে তার গাড়ি ইনফর্ম করলে সে এটাকে ধরে ফেলতে পারবে। সেম গোস টু হচ্ছে আমার আহ, ঠিক মানে যদি বলি যে কোন কেউ একজন গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছে, বা কোন একটা কিছু চুরি হলো, কোথাও এক জায়গায় ডাকাতি হলো, সে যদি পালায় যেতে চায়, তো পার্টিকুলার আধা ঘন্টার মধ্যে সে কতটুকু জায়গা পালাইতে পারবে, বা আমার সার্চ রেডিয়াসটা কতটুকু হওয়া উচিত। সো দিস ইজ এ পার্ট অফ নেটওয়ার্ক অ্যানালাইসিস। অনুরূপভাবে আমরা কিছুদিন আগে মালয়েশিয়ান একটা আহ, বিমান হাইজ্যাক হওয়া বা হারায় যাওয়া বলো, বোয়িং 747, এটা এখনো হয়তো বা ওইভাবে মানে কনক্রিট এভিডেন্স পাওয়া যায় না কিভাবে এটা হারিয়ে গিয়েছে। কিন্তু ওইটা যখন সার্চ করতে যাওয়া হলো, তখন দেখা হলো যে আমার কতটুকু রেডিয়াসে সার্চ করবো, আমি কি এটা বাংলাদেশে এসে সার্চ করবো, নাকি আমেরিকা এসে সার্চ করবো, নাকি প্রশান্ত মহাসাগরের কোনো একটা স্পেসিফিক এরিয়া সার্চ করবো। কিভাবে তারা এটা আইডেন্টিফাই করলো? তারা এটা আইডেন্টিফাই করেছে আমার রেসপন্ডার যখন তার যে ব্ল্যাক বক্স থাকে, ব্ল্যাক বক্স থেকে হচ্ছে আমার কোন সময়টা পর্যন্ত আমি ফ্রিকোয়েন্সিটা পেয়েছি এবং কোন সময় আমি ফ্রিকোয়েন্সিটা লস্ট হয়ে গিয়েছে, এবং আমার এখানে কতটুকু ফিউল ছিল আমার এই এয়ারক্রাফটের ভিতরে। So, এই ফিউল দিয়ে সে হাইয়েস্ট, এই পার্টিকুলার যখন থেকে আমি সিগন্যালটা হারাই ফেলছি, এই পার্টিকুলার মোমেন্টে সে কতটুকু জায়গা ট্রাভেল করতে পারে। সো এইটা আইডেন্টিফাই করার জন্য আমি কিন্তু ওইটাকে সহজে মার্ক করে নিতে পারি, এবং মার্ক করে ঠিক আমার রিসোর্সটা ওই জায়গায় আমি খুঁজে বের করতে পারি। সো আই আই থিঙ্ক ইউ গট দ্য পয়েন্ট, যে আমার যে জায়গাটাই হচ্ছে আমার মানে আহ, কোনো একটা কিছু ট্রাভেল করা সম্ভব, কোনো একটা কিছু যাতায়াত করা সম্ভব, কোনো কিছুর একটা ফ্লো সম্ভব, বা কোনো একটা মুভমেন্ট সম্ভব একটা জিওগ্রাফিক এরিয়ার জন্য, তখনই আমরা নেটওয়ার্ক অ্যানালিসিসটা এইখানটায় ইউজ করতে পারি। এবং খুব আনলাকিলি যে আমরা কেউ এখন পর্যন্ত নেটওয়ার্ক অ্যানালিসিস ইউজ করিনি। আমরা এই এই পর্যায়ে এসে, জীবনের এই পর্যায়ে এসে, আবার ডিজিটাল এই যুগে এসে, আমরা কেউ না কোনো ভাবে, কোনো না কোনো পর্যায়ে আমরা নেটওয়ার্ক অ্যানালিসিসটা ইউজই করেছি। যেমন আমরা পাঠাও এর ক্ষেত্রে বলি, বা উবারের ক্ষেত্রে বলি, বা ফুড পান্ডার ক্ষেত্রে বলি, বা ইভেন হচ্ছে দারাজ যে ট্রাক করে যে আমাদের, বা আরো যে আমি যদি ইউপিএস থেকে বা আহ, বাহির থেকে কোনো কিছু অর্ডার করে নিয়ে আসি, এই যে পুরো ট্র্যাকিং সিস্টেম পুরোটাই হচ্ছে নেটওয়ার্ক অ্যানালাইসিসের একটা অংশ। যেমন আহ, আমরা সচরাচর যদি কখনো বড় একটা মাঠ হয়, বা সচরাচর যদি আমার বাসায় থেকে যাওয়ার জন্য শর্টকাট একটা গলি থাকে, আমরা কিন্তু সবাই মানে লং যেটা রুট, এটাকে পরিহার করে ভিতর দিয়ে হলো শর্টকাট রুটটা নেওয়ার চেষ্টা করি। তো এটাও কাইন্ড অফ এক ধরনের নেটওয়ার্ক অ্যানালাইসিস, যেক্ষেত্রে আমি হয়তো বা নিজের মাথাকে ইউজ করছি। কিন্তু এটাই যখন আমার কোনো একটা গাড়ির জন্য ইউজ হবে, বা কোনো পাঠাও একজন রাইডার, সে হচ্ছে কাউকে পিক করে কোনো জায়গা থেকে নিয়ে যাবে, আমি এখান থেকে বসুন্ধরা শপিং মল বা যমুনা ফিচার পার্কে যেতে চাই, এখন ঈদের সময় শপিং করতে যেতে চাই। তো আমি যদি উবার কল করি বা পাঠাও কল করি, সে আমাকে একটা রুট দেখাবে।
এটা নট অনলি শর্টেস্ট রুট, এটা হইতে পারে যে শর্টেস্ট টাইমের দিক থেকে রুট, বা হচ্ছে শর্টেস্ট ফিউল লাগবে এরকম রুট, বা টোল লাগবে না এরকম রুট। তো এই যে শর্টেস্ট রুটটা খুঁজে বের করছি, এটা আমার একেবারেই মানে ডে টু ডে ইউজ করি আমরা সবসময় নেটওয়ার্ক অ্যানালাইসিস এর, এটা একটা পার্ট। দেন হচ্ছে আমার এর আগে যেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, সেটা হচ্ছে বিল্ড এ হসপিটাল, বা আমার একটা শপিং কমপ্লেক্স তৈরি করতে চাই, বা একটা হসপিটাল তৈরি করতে চাই, বা একটা ফায়ার সার্ভিস তৈরি করতে চাই, বা যে কোনো ধরনের সার্ভিস আমি তৈরি করতে চাই না কেন, এটা আমার কোন জায়গায় হচ্ছে তৈরি করা উচিত, সেটার জন্য আমি হচ্ছে নেটওয়ার্ক অ্যানালিসিসটা ইউজ করি। দেন আর একটা বিষয় যেটা হচ্ছে আমরা হয়তো বা ইউজ করি না, বড় বড় কোম্পানি যারা আছে তারা ইউজ করে, বা বড় বড় যারা শিপিং কোম্পানি আছে তারা এটা ইউজ করে। ওয়ার্ল্ড ওয়াইড যে ট্রেড হয়, এই ট্রেডের একটা ম্যাক্সিমাম অংশই হচ্ছে শিপিং রুটের মাধ্যমে হচ্ছে এটা আদান প্রদান হয়, বা আহ, নদী পথে বা সমুদ্র পথে হচ্ছে আদান প্রদান। এই সমুদ্র পথে আমি বাংলাদেশ থেকে কোনো একটা জিনিস অর্ডার করলাম, এইটা আমার কাছে এসে যে পৌঁছাচ্ছে, এই পৌঁছানোর আগ মুহূর্ত পর্যন্ত এটাকে কিন্তু পুরো অংশ হচ্ছে ট্র্যাক করা হয় এবং এটাকে অপটিমাইজ করা হয়। অপটিমাইজ করে হচ্ছে অপটিমাইজ ওয়েতে আমার কাছে এসে পৌঁছায়। একেবারে আমার কাছে পৌঁছানোর আগ পর্যন্ত যার কাছে থাকে, সে যখন, তার কাছে হয়তো বা 100টা অর্ডার আছে, বা ফোর্সে 50টা অর্ডার আছে, হ্যাঁ। 50টা অর্ডার আছে। তো হুম। 50টা অর্ডার তাকে হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 4টার মধ্যে পৌঁছাতে হবে। 10টা অর্ডার আছে তার উত্তরায়, 10টা অর্ডার আছে তার হয়তো বা বসুন্ধরার মধ্যে, 10টা অর্ডার আছে হয়তো বা তার টঙ্গীতে। এভাবে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো অর্ডার আছে। তো সে যদি একেবারে বোকার মতো একবার টঙ্গীতে আসে, টঙ্গী থেকে দিয়াবাড়িতে যায়, দিয়াবাড়ি থেকে উত্তরা যায়, উত্তরা থেকে আবার এখানে একটা একটা যদি এইভাবে করে, তার জন্য প্রথম দিন হয়তো বা সে ডেলিভারি করতে পারবে, কিন্তু পরদিনই সে আইডেন্টিফাই করে ফেলবে হটেবার আমি হচ্ছে উত্তরার 10টা আগে প্রোভাইড করে ফেলি, দেন টঙ্গীতে যাই, দেন হচ্ছে ঘুরে এইভাবে আসে। সে নিজে থেকে মেন্টাল একটা মডেল তৈরি করে ফেলবে যে আমি এইভাবে বেটারও করতে পারি। কিন্তু এটাকে যদি আমরা নেটওয়ার্ক অ্যানালাইসিস টুল ইউজ করি, বা এটাকে যদি আরেকটু কম্পিউটেশনাল পাওয়ার ইউজ করি, বা একটু জিআইএস ইউজ করি, তখন আমি একেবারেই সত্যিকার অর্থে যেটা আমি মাথায় করতেছিলাম হয়তো বা আমার 3টা 4টা ডেলিভারির ক্ষেত্রে মাথায় হয়তো বা করতে পারবো, বা মস্তিষ্কে আমি ইনটিউশন ইউজ করে আমি করে ফেলতে পারবো। কিন্তু যখন এই সংখ্যাটা অনেক বেশি হয়ে যাবে, আমার জন্য পড়াটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। এবং যখনই আমি এটাকে ইনকর্পোরেট করতে চাবো, তখনই কিন্তু আমার এই জিআইএস টা ইউজ করতে হবে। আই থিংক ইউ গট দ্য পয়েন্ট। ঠিক আছে? সো এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? কারো যদি কোনো কোশ্চেন থাকে যে আমি নেটওয়ার্ক অ্যানালিসিস বুঝতে পারছি না, যে নেটওয়ার্ক অ্যানালিসিসটা কি বোঝাচ্ছে, বা পার্টিকুলার কোন একটা জিনিস তোমার কাছে এক্সাম্পলটা মনে হচ্ছে যে এই এক্সাম্পল এটা কি আসলে নেটওয়ার্ক অ্যানালিসিস এর মধ্যে পড়বে কিনা, সেটাও চাইলে জিজ্ঞেস করতে কারো কোনো কোশ্চেন বা কোয়েরি, কোশ্চেন জিজ্ঞেস করতে হবে, না হলে বুঝতে অসুবিধা হবে পরবর্তীতে। কারো কোনো কোশ্চেন? স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আহ, সহজে যদি বলি এই স্লাইডটার কথা, সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যানালাইসিস মানে হচ্ছে আমার যখনই কোনো কিছুর ফ্লো হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট হচ্ছে, বা এক জায়গা থেকে আরেক জায়গায় আদান প্রদান হচ্ছে, এটা অ্যাবস্ট্রাক্ট হতে পারে, তথ্য হতে পারে, ফিজিক্যাল জিনিস হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তখন এটাকে আমার যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্ট অনুযায়ী বেস্ট অপশনটা খুঁজে বের করার জন্য যে প্রসেসটা আমি করছি, বা যে অ্যানালাইসিস গুলো আমি করছি, সবগুলোই হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যানালাইসিস এর মধ্যে চলে যাবে। ঠিক আছে? দেন হচ্ছে আমরা নেটওয়ার্ক অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা নেটওয়ার্ক অ্যানালাইসিসটা আসলে এত ভাস্ট যে এটা
মানে ক্যাটাগরি করাটা এক ধরনের বলবো যে মানে চ্যালেঞ্জিং একটা ইস্যু। সো যদি কেউ বলে যে নেটওয়ার্ক অ্যানালাইসিস কত প্রকার, আমি বলবো যে আই ডোন্ট নো, যে আমি জানি না যে এটা আসলে কত প্রকার হতে পারে। সো নেটওয়ার্ক অ্যানালাইসিস আসলে অনেক প্রকার হতে পারে, তবে মোস্ট কমন যে সচরাচর যে কমন যে নেটওয়ার্ক অ্যানালাইসিস গুলো সেটা হচ্ছে মোটামুটি 5 ধরনের। সেটা হচ্ছে তোমার পয়েন্ট টু পয়েন্ট অ্যানালাইসিস, আমরা একটু পরে ডিটেলে আসবো যে পয়েন্ট টু পয়েন্ট অ্যানালাইসিস বলতে কি বোঝায়। দেন হচ্ছে ফাইন্ডিং কভারেজ, কভারেজ খুঁজে বের করা, যেটার এক্সাম্পলটা অলরেডিও দিলাম দিলাম যে হচ্ছে আমার কোন একটা জায়গায় কোন একটা ইনসিডেন্ট ঘটলো, এই ইনসিডেন্ট ঘটার পরে কোন একটা লোক যদি পালায় যেতে চায় তাহলে কতটুকু জায়গায় তাকে খোঁজা উচিত। সো নেটওয়ার্ক অ্যানালাইসিস আমাকে এটা হেল্প করবে যে এই রোডে তুমি হচ্ছে যদি খুঁজো তাহলে পাবা। বা আরেকটু আগায় যদি বলি যে কোন কোন রোড দিয়ে সে আসলে এক্সিট নিতে পারে, ওই রোড গুলো আমি আইডেন্টিফাই করে ওইখানে চাইলে ব্লকেট দিতে পারবো। দেন হচ্ছে অপটিমাইজ ফ্লিট, যেটা অলরেডি বললাম কিছুক্ষণ আগে, আমরা এটা আরো ডিটেলে আসবে। সিলেক্ট অপটিমাল সাইট, আমরা এটা অলরেডি করে ফেলেছি শুরুতে। অরিজিন ডেস্টিনেশন কস্ট ম্যাট্রিক্স, যেটা আমরা একটু পরে হচ্ছে ডিটেলে যাব। তো মোটামুটি আমাদের অন এভারেজ যত নেটওয়ার্ক অ্যানালিসিস আছে বা যত নেটওয়ার্ক অ্যানালিসিস ইউজ হয় তার মধ্যে এই 5টা হচ্ছে সবচেয়ে বেশি কমন, বা 90% ক্ষেত্রেই তুমি সব নেটওয়ার্ক অ্যানালিসিসকে কোনো না কোনো ভাবে এই 5টা অংশের ভিতরে বা 5টা ভাগের ভিতরে অ্যাকোমোডেট করতে পারবো। ঠিক আছে, তো আমি যদি একটা একটা আসি, পয়েন্ট টু পয়েন্ট অ্যানালাইসিস। তো পয়েন্ট টু পয়েন্ট অ্যানালাইসিসটা মূলত হচ্ছে রাউটিং প্রবলেম, যেটা হচ্ছে আমরা ডেইলি বেসিসে করে থাকি। উবার বা পাঠাও বা ফুড পান্ডা যদি আমি অর্ডার করি বা ফুডিতে যদি আমি অর্ডার করি, দেন হচ্ছে সে আমাকে অপটিমাল যে রুট, আমার আমার ডেস্টিনেশন এবং হচ্ছে আমার যে মানে স্টার্টিং পয়েন্ট এবং আমার ডেস্টিনেশন, এই দুইটা পয়েন্টকে কানেক্ট করার জন্য আমার যেটা অপটিমাল রুট সেটা আমাকে প্রোভাইড করে। এটা হইতে পারে ফাইন্ড নিয়ারেস্ট, যে আমার নিয়ারেস্ট ডেস্টিনেশনটা কোথায়। যেমন আমি আহ, সচরাচর যেটা হয়, আমি যখন কোথাও ট্রাভেল করি আমার কাছে মনে হলো যে নামাজের সময় হয়ে গিয়েছে। সো আমি গুগল ম্যাপে খুব মানে কমন একটা সার্চ হচ্ছে যে মস্ক নিয়ার বাই। তো মস্ক নিয়ার বাই দিলে সে হচ্ছে আমাকে একটা পার্টিকুলার রেডিয়াসের মধ্যে সে কিন্তু আমাকে দেখায় যে কতগুলো মসজিদ আছে। এবং আমি চাইলেই আমি কোন একটা মসজিদে সিলেক্ট করে আমি ওখান থেকে যাওয়ার জন্য যে কোন রুটটা ফলো করতে হবে এটা বের করতে পারি। সেম গোস টু হচ্ছে, দেখবে যে কেউ কোন একটা ফুড অর্ডার করতে চায়, এটা অলরেডি হয়তো বা বিল্ড ইন করা আছে, তারপর রেস্টুরেন্টে যে খেতে খেতে চায়, ফুডি বা হচ্ছে আমার যে ফুড পান্ডা, এই অ্যাপে অলরেডি বিল্ড ইন করা আছে। তো ওরা চাইলেও তুমি হচ্ছে তোমাকে উত্তরা থেকে কোনো রেস্টুরেন্টের খাবার তোমাকে পুরান ঢাকায় দিবে না, ওইভাবে ওদের ওইটা ডিজাইন করা। যাই হোক, সো সামহাও আমি কোনো কারণে হচ্ছে আমার আশেপাশে কোন একটা কাচ্চি বিরিয়ানি খেতে চাই বা আজকে ইফতার করতে চাই, এরকম একটা ভালো রেস্টুরেন্ট খুঁজে বের করতে চাই যেখানে হয়তো বা কাচ্চি বিরিয়ানি পাওয়া যায়। তো এটা লিখে যখন আমি সার্চ দিব তখন কিন্তু আমাকে নিয়ারেস্ট ডেস্টিনেশনটা দেখাবে। কমন একটা জিনিস সেটা হচ্ছে আমার এটিএম বুথ খুঁজে বের করা, যে আমার নিয়ার আমার আশেপাশে এটিএম বুথটা কোথায় আছে। তো এটা যখন আমি খুঁজে বের করতে চাই এবং খুঁজে বের করে স্পেসিফিক জায়গায় যেতে চাই, তখন হচ্ছে আমাকে এই নেটওয়ার্ক অ্যানালাইসিসটা ফাইন্ড করবে, হেল্প করবে। এবং ফাইন্ড নিয়ারেস্ট এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট অ্যানালাইসিসের একটা প্রাইম এক্সাম্পল, বা বেশিরভাগ ক্ষেত্রেই এটা ইউজ হয়। দেন হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। শর্টেস্ট ডিস্টেন্সটা এটা উবার, পাঠাও এরা হচ্ছে অনেক বেশি ইউজ করে, বা আমরা একটু দেখার চেষ্টা করি। বা ফাস্টেস্ট রোড, এটা হচ্ছে এরাই অনেক বেশি ইউজ করার চেষ্টা করে। সো শর্টেস্ট ডিস্টেন্সের ক্ষেত্রে যেটা হয়, আমার রোড নেটওয়ার্ক গুলো দেওয়া থাকে, অরিজিন ডেস্টিনেশন গুলো দেওয়া থাকে, দেন হচ্ছে সে শর্টেস্ট ডিস্টেন্সটা খুঁজে বের করে। শর্টেস্ট ডিস্টেন্স এবং ফাস্টেস্ট রুট এই দুইটার মধ্যে একটা মেজর পার্থক্য আছে। সো এগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। এটা কিন্তু হয়তোবা তোমাদের যে ফাইনাল যে কুইজটা হবে ওইখানে আসতেও পারে, যে শর্টেস্ট ডিস্টেন্স এবং হচ্ছে ফাস্টেস্ট রুট এই দুটোর মধ্যে পার্থক্য। শর্টেস্ট শর্টেস্ট ডিস্টেন্স যেটা আছে, সে কেবল কনসিডার করে একটা বিষয়, সে হচ্ছে অরিজিন থেকে ডেস্টিনেশনের ডিস্টেন্সটা কেবল ক্যালকুলেট করে, বা রোড নেটওয়ার্কটা ক্যালকুলেট করে, আর কিছু ক্যালকুলেট করে না। যে কোথাও জ্যাম আছে কিনা, কোথাও টোল আছে কিনা, কোথাও হচ্ছে কোনো কারণে কোনো ইনসিডেন্ট হওয়ার কারণে এই রাস্তাটা ব্লকেড আছে কিনা, এই জিনিসগুলো সে কনসিডার করে না। সে হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স খুঁজে বের করে, যে হচ্ছে আমার শর্টেস্ট নেটওয়ার্ক ডিস্টেন্সটা কত। ঠিক আছে, তো শর্টেস্ট ডিস্টেন্সের সাথে আমি যখন আরেকটা ভেরিয়েবল অ্যাড করব, যেমন ট্রাফিক জ্যাম ডেটা অ্যাড করলাম,
বা হচ্ছে আমার টোল দিতে হবে কি হবে না এটা অ্যাড করলাম, বা হতে পারে যে আমার যে রোড কন্ডিশন এটা যদি আমি অ্যাড করি, বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এটা যদি আমি অ্যাড করি, বা হিট এটা যদি আমি অ্যাড করি। সো আরো অনেক ভেরিয়েবল যখন অ্যাড করব তখন হচ্ছে আমি এটাকে চাইলে ফাস্টেস্ট রুটে কনভার্ট করে ফেলতে পারবো। তো এইটার মধ্যে আরো অনেক কিছু হচ্ছে আমার, বিশেষ করে পয়েন্ট টু পয়েন্ট অ্যানালাইসিস এর যে নেটওয়ার্কটা অ্যানালাইসিস এর মধ্যে যে পয়েন্ট টু পয়েন্ট অ্যানালাইসিস যে ভাগটা আছে, এই ভাগটা মূলত ভাবে যারা ট্রান্সপোর্ট সেক্টরে আমরা কাজ করতে যাব, বা ট্রান্সপোর্ট সেক্টরে আমরা যারা কাজ করি, এরাই হচ্ছে অনেক বেশি এটাকে ইউজ করে থাকে। আর যারা বিশেষ করে ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, তারাও এটা অনেক সময় ইউজ করে থাকে। বিশেষ করে আমার ফায়ার সার্ভিস বা সিভিল ডিফেন্সের যারা থাকেন, ওনারা সব সময় হচ্ছে ওনাদের কাছে এই জিনিসটা মানে অনেক বড় একটা প্রায়োরিটি, যে আমি কোনো ক্ষেত্রে কোনো একটা জায়গায় এমার্জেন্সি সিচুয়েশন হলো, আমি এখানে 2 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড ইভেন 1 সেকেন্ড আগেও যদি আমি পৌঁছাতে পারি, আমি রেসপন্সের জন্য একটু বেশি টাইম পাবো এবং এখানটা আমি ভালো রেসপন্স করতে পারবো। এবং এমার্জেন্সি ভেহিকলের জন্য এটা অনেক বড় একটা ইস্যু। সো ওনারা সবসময় এটাকে ইউজ করার চেষ্টা করেন। পেডেস্ট্রিয়ানের নেটওয়ার্কটা আমাদের দেশে অতটা বেশি নাই, কিন্তু পেডেস্ট্রিয়ান নেটওয়ার্কটা যদি আমাদের এমআরটি হওয়ার সাথে সাথে আরো বেশি যদি ডেভেলপ করে, তখন পেডেস্ট্রিয়ানের জন্য পয়েন্ট টু পয়েন্ট অ্যানালাইসিসটা অনেক বেশি কনভিনিয়েন্ট হবে। আহ, এমন অনেক রাস্তা আছে যেখানে দেখবে যে তোমাদের হাঁটতে ইচ্ছা করে না, ডিস্টেন্সটা খুবই ছোট কিন্তু হাঁটতে ইচ্ছা করতেছে না, কারণ হচ্ছে এখানে পেডেস্ট্রিয়ানের পাশের দেওয়াল বলো, বা এখানে উপরে গাছপালার কথা বলো, বা ফুটপাতের অবস্থা বলো, এটা অনেক বড় একটা ইস্যু। কিন্তু যখনই তোমার ফুটপাতের কন্ডিশনটা চেঞ্জ হয়ে যাবে, কারো যদি সুযোগ হয় যে কাকরাইলের যে মোড় আছে, কাকরাইল মোড়ের এখান থেকে আমার হচ্ছে এখানটায় যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল আছে, বা হচ্ছে যেখানে শাহবাগের মেট্রো স্টেশনটা আছে, এটাকে হেয়ার রোড বলে, বা এখন আমাদের প্রধান উপদেষ্টার যে বাসভবন, এইখানে রোডটা যদি কারো হাঁটার সুযোগ হয়ে থাকে রমনা পার্কের ভিতর থেকে, দেখবা যে তোমার এখানে ডিস্টেন্সটা অনেক বেশি কম্পেয়ার টু তুমি অনেক জায়গায় রিক্সা চলে ইউজ করো, কিন্তু এই জায়গাটা তুমি হাঁটার জন্য কমফোর্ট ফিল করবা, কারণ হচ্ছে এইখানে ওই ধরনের ফ্যাসিলিটি আছে। তো পেডেস্ট্রিয়ানের জন্য যখন আমি আমার সারা শহর যদি ডিজাইন করা হতো ওইভাবে, তো আমি পেডেস্ট্রিয়ানের জন্য আমি অ্যাজ এ পেডেস্ট্রিয়ান হিসেবে আমি কিন্তু খুব সহজেই আমার জন্য কমফোর্টেবল রাস্তাটা কোন জায়গাটা হবে, আমি কিন্তু এটা সহজে বের করে ফেলতে পারতাম। আমি ওই অনুযায়ী কিন্তু আমার এখন যেভাবে উবারে আমি ট্রাভেল করি, ঠিক আমার হেঁটে কোন এই জায়গাটা যাওয়ার জন্য আমি কোন জায়গা থেকে যাওয়া উচিত এটা আমি সহজেই বের করে ফেলতে পারবো। ট্রানজিট এবং সাইকেলিং, ট্রানজিটের ক্ষেত্রে আমরা সামনে আবার আসতেছে। সাইক্লিং এর ক্ষেত্রেও একই কথা, আমাদের দেশের সাইক্লিং এ দেখবে যে গুগল ম্যাপে এখানে বাস, কার, মোটরসাইকেল এগুলো আছে, কিন্তু সাইক্লিংটাও আছে। কোনো কারণে যেহেতু আমাদের সাইক্লিং নেটওয়ার্ক নাই, সো আলটিমেটলি এটা আমাদের এখানে ব্লার করা আছে। সো সাইক্লিং নেটওয়ার্কটা আজ হোক কাল হোক আমাদের দেশে ইনশাল্লাহ ডেভেলপ হবে, বা যখনই হবে তখন হচ্ছে হয়তো বা এটা নিয়ে অনেক ভাস্ট কাজ করার সুযোগ আছে। তো ওভারঅল যদি চিন্তা করি নেটওয়ার্ক অ্যানালাইসিস এর মধ্যে, আমরা আমাদের পার্সপেক্টিভ থেকে অ্যাজ এ ইউজার হিসেবে সবচেয়ে যেটা বেশি ইউজ করি সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট অ্যানালাইসিস। এবং পয়েন্ট টু পয়েন্ট অ্যানালাইসিস এর মধ্যে আমরা ফাস্টেস্ট রুট বা হচ্ছে ফাইন্ড নিয়ারেস্ট, এই দুইটা জিনিস আমরা অনেক বেশি ইউজ করার চেষ্টা করি ইউজার এন্ড থেকে। আমরা যখন রিসার্চ করতে যাব আমাদের ইমপ্লিকেশনটা তাহলে এখানটায় কি হতে পারে, এটা একটা অনেক বড় একটা ইস্যু। আমরা এটা কিভাবে চিন্তা করতে পারি যে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে, কারো কোনো ইয়ে আছে মানে যে চিন্তা করতে পারছো যে আমি সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে আমার পার্টিকুলার এইরকম যদি স্টাডি করতে চাই, বা এই ধরনের রিসার্চ যদি আমি করতে চাই, সেক্ষেত্রে আমার পয়েন্ট টু পয়েন্ট অ্যানালাইসিসটা কাজে লাগতে পারে। কারো কোনো কমেন্টস? কারো কোনো কমেন্টস নেই? এভাবে হলে তো হবে না, কিছু না কিছু কি বলে এটাকে ফিডব্যাক দিতে হবে। আচ্ছা, আমার কথা কি শুনতে পাওয়া যায় স্পষ্ট? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো একটু তোমাদের একটু চিন্তা করতে পারতে হবে, কারণ আজকে আমাদের যে অ্যাসাইনমেন্ট, ওই অ্যাসাইনমেন্টের কিন্তু একটা বড় অংশ হচ্ছে তোমাদেরকে এটা তৈরি করতে হবে যে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে তুমি হচ্ছে কোথায় আমাদের এই জিআইএস টাকে কাজে লাগাইতে পারবে। তো আমাকে যদি অ্যান্সার নাও দাও, তারপর হচ্ছে মাথায় একটু চিন্তা করে রাখতে হবে, যাতে করে আমি এটা আমার রিপোর্টে রিফ্লেকশনটা নিয়ে আসতে পারি।
তো নেটওয়ার্ক অ্যানালাইসিসের আমাদের পাঁচটা অংশ ছিল, তার মধ্যে পয়েন্ট টু পয়েন্ট অ্যানালাইসিসটা আমাদের ডিসকাস করলাম। আমরা যদি একটা ফিগার দেখার চেষ্টা করি যে পয়েন্ট টু পয়েন্ট অ্যানালাইসিস বলতে আমি কি বুঝি, এটা খুবই সহজ, এটার সাথে আমরা সবাই পরিচিত। সরি। সো এখানে একটা শহর আছে, শহরের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য আমার আসলে কোন রোডটা ইউজ করা উচিত। সো আমি যদি এটা আমার লোকেশন হয়, এক্সিস্টিং লোকেশন, এটা যদি আমার ডেস্টিনেশন হয়, আমার রুটটা কি হওয়া উচিত? দেখো সে আমাকে একটা রুট দিয়েছে যেটা হচ্ছে অনেক দূর ঘুরে। এবং স্বাভাবিকভাবেই আমাদের স্বাভাবিক মন যেটা বলে বা স্বাভাবিক চিন্তাধারা যেটা বলে সেটা হচ্ছে এইটা অ্যাজ মাচ অ্যাজ পসিবল এখান থেকে সোজা হওয়া উচিত ছিল, এখান থেকে এসে এখানে একটা সোজা লাইন আছে, এখান থেকে গিয়ে এখান থেকে সোজা হওয়া উচিত ছিল, কিন্তু আউটপুটটা সোজা হয়নি। এটা কি তাহলে শর্টেস্ট ডিস্টেন্স হলো, নাকি হচ্ছে শর্টেস্ট টাইম বা শর্টেস্ট রুট হয়েছে? শর্টেস্ট রুট নাকি শর্টেস্ট টাইম, কি ধরনের আউটপুট সে আমাকে দিয়েছে? কেউ যদি একটু মানে বলতে পারো বা ধারণা করতে পারো এটা কি ধরনের আউটপুট? এটা কি শর্টেস্ট টাইমের আউটপুট নাকি শর্টেস্ট ডিস্টেন্সের আউটপুট? কি মনে হয়? আমি একজনকে দুইজনকে জিজ্ঞেস করি তাহলে ভালো হবে। রোল 44। রোল 44 শুনতে পাচ্ছ আমাকে? Yes, রোল sir. 33। হ্যাঁ, Sir, রোল 44। 44. তুমি তুমি কি স্লাইড দেখতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা, এখানে দেখো হচ্ছে, আস্তে আস্তে আসতেছে। হ্যাঁ, আসতেছি একজন একজন। তো এখানে দেখো যে দুইটা লোকেশন আছে এখানে, সবুজ, ধরে নিলাম যে সবুজ মার্ক করা দুইটা স্কোয়ার আছে। একটা হচ্ছে তার অরিজিন, যেখানে সে এখন আছে, আর একটা জায়গায় সে যেতে চায়, ডেস্টিনেশন, ঠিক আছে? তো আমাকে এখানে একটা পাথ দেখাচ্ছে যে অরিজিন থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য এই পাথে যাওয়া উচিত। তোমার কি মনে হয় এটা কি শর্টেস্ট ডিস্টেন্স চিন্তা করে পাথটা দিয়েছে, নাকি মনে হয় যে শর্টেস্ট টাইম চিন্তা করে পাথ দিয়েছে? কি হতে পারে এটা? Sir, shortest time. টাইম চিন্তা করে তোমার কি মনে হয় কেন শর্টেস্ট টাইম, শর্টেস্ট ডিস্টেন্স না কেন? মানে কেন কারণ তুমি এটা চিন্তা করছো শর্টেস্ট টাইম? হ্যাঁ, জি। স্যার, কারণ আমরা যদি দুইটা পয়েন্টের মাঝে ডিসপ্লেসমেন্ট চিন্তা করি তাহলে শর্টেস্ট ডিসটেন্স হইতো। হ্যাঁ, হ্যাঁ, বাট কিন্তু এখন তো এটা তোমার ডিস্টেন্সটা অনেক বেড়ে গেল, সে শর্টেস্ট টাইম কিভাবে হবে? স্যার ট্রাফিক একটা বিষয় হতে পারে। আচ্ছা, ঠিক আছে। তো তুমি একেবারেই রাইট কথা বলেছো, থ্যাংক ইউ। তো আমি আশা করি তুমি আমার ক্লাসটা ফলো করতেছো বা চিন্তা করতেছো যে দেখো এখানটায় শর্টেস্ট ডিস্টেন্সটাই সবসময় শর্টেস্ট টাইম প্রোভাইড করবে না, কারণ সিটির ভিতরে যখন আমি ঢুকবো তখন হচ্ছে এখানটা জ্যাম অনেক বেশি। তো যদিও এখানে ডিস্টেন্স অনেক বেশি দেখাচ্ছে, কিন্তু এটা আসলে শর্টেস্ট টাইমের কথা চিন্তা করে এটা হচ্ছে আমাকে পয়েন্ট টু পয়েন্ট অ্যানালাইসিস একটা আউটপুট আমাকে দিয়েছে। বোঝা গেল ব্যাপারটা? Yes, sir. আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা হয়তো বা এরপরে বাকি যারা শুনতেছো তোমরা যদি এক তো নিজেদের থেকে যদি তোমরা বলো তাহলে তো ভালো, না হলে হচ্ছে আমি কিন্তু ঠিকই জিজ্ঞেস করবো একটু পর পরে, হ্যাঁ, যাকে রোল ধরে জিজ্ঞেস করবো। তো এরকম না যে হচ্ছে স্যার পুলিশিং করতেছে, বাদ বাকি মানে আমি আমি যেহেতু একেবারেই মানে তোমাদের সামনে নাই বা তোমরা আমার সামনে নাই বা আমি তোমাদের দেখতে পাচ্ছি না, আমি যেটা বলছি এটা তোমরা বুঝতে পারছো বা এই জিনিসটা হচ্ছে আমি তোমাদেরকে বুঝাতে পারছি, এটা এনশিওর হওয়ার জন্য আমি একটু এটা এক্সপ্লোর করার চেষ্টা করবো বা তোমাদের কাছ থেকে একটু একটু ফিডব্যাক নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো পয়েন্ট টু পয়েন্ট অ্যানালাইসিস এর আমরা এক্সাম্পল দেখলাম, এবার যদি আমরা আসি ফাইন্ডিং কভারেজ। সো ফাইন্ডিং কভারেজের অলরেডি আমরা শুরুর এক্সাম্পলটাই দিয়েছিলাম ট্র্যাক অ্যাক্সিডেন্টের গতকালই, স্যাডলি। সো এটা হচ্ছে আমার এক ধরনের মানে ফাইন্ডিং কভারেজ। আবার যেটা বললাম যে কোনো একটা জায়গায় ডাকাতি হয়েছে, ডাকাত দল কতদূর পালিয়ে যেতে পারে এই পার্টিকুলার টাইমের মধ্যে, এটা একটা ফাইন্ডিং কভারেজ, ঠিক আছে? আরো একটা বড় কভারেজ হচ্ছে, দেখো এখানে যেটা বলা হয়েছে টাইম ড্রিভেন এরিয়া corresponding টু ডিস্টেন্স দ্যাট ক্যান বি রিচড উইদিন এ স্পেসিফিক অ্যামাউন্ট অফ টাইম। তার মানে হচ্ছে এই যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলো যদি তোমার এক একটা ফায়ার সার্ভিস স্টেশন হয়, এবং এই যে সবুজ এরিয়া, গাঢ় সবুজ এবং একটু হালকা সবুজ এরিয়া, এবং এরপরে দেখো একটু গোলাপি এরিয়া, তো এই এরিয়াগুলো তাহলে কি ডিনোট করতে পারে? তো এটা যদি এক একটা করে আমার ফায়ার সার্ভিস স্টেশন হয়, তাহলে এই সবুজ এরিয়াটা ডিনোট করছে, ধরো ফর এক্সাম্পল
যে 5 মিনিটে আগুন লাগার 5 মিনিটের মধ্যে যদি তারা 5 মিনিটের মধ্যে যদি আগুন লাগার সাথে সাথে যদি তাদেরকে খবর পৌঁছানো হয় ফায়ার সার্ভিসকে, তারা 5 মিনিটে কতটুকু জায়গা কভার করতে পারবে সেটা হচ্ছে এই গাঢ় সবুজ এরিয়া। 10 মিনিটে কতটুকু জায়গা কভার করতে পারবে সেটা হচ্ছে একটু হালকা সবুজ এরিয়া। 15 মিনিটে কতটুকু জায়গা সে কভার করতে পারবে সেটা হচ্ছে আমার কি এরিয়া, গোলাপি এরিয়া হিসাবে এখানটা দেওয়া আছে, বা হচ্ছে আমার কাইন্ড অফ একটু মানে টিন রেড এরিয়া হিসেবে দেওয়া আছে। এবং এখান থেকে খুব সহজেই তাহলে এই অ্যানালাইসিস করে আমি আসলে লাভটা কি, একটা লাভ হচ্ছে যে ফায়ার সার্ভিস স্টেশন আছে সে আসলে বুঝতে পারবে যে আমার আমার সার্ভিস এরিয়া কতটুকু, 5 মিনিটের মধ্যে আমি কতটুকু সার্ভিস এরিয়া দিতে পারবো। আমি যাকে বলছি তাকে আমি নিজে যাব সার্ভিস দিতে নাকি পাশের স্টেশনকে বলবো যে তার কাছ থেকে কাছে, সে এটা বুঝতে পারবে। ঠিক আছে, তার নিজেদের ইফিসিয়েন্সির জন্য। আর অ্যাজ এ ইউজার হিসাবে ধরো আমি একটা ইন্ডাস্ট্রি বসাতে চাই, যে ইন্ডাস্ট্রিতে গ্যাস ইউজ হবে, টেক্সটাইল, এবং এখানটায় ইউজ পরিমাণ হচ্ছে র ম্যাটেরিয়াল থাকবে যেটা হচ্ছে ফায়ারের সাথে অনেক বেশি ফ্লেমেবল, বা ফায়ার হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। অফকোর্স সেক্ষেত্রে আমি আমার যে এই ইন্ডাস্ট্রিটা কোন জায়গায় বসানোর চেষ্টা করব। অফকোর্স আমার একেবারে যদি সবুজ জায়গায় বসানো নাও পারি, আমি হালকা সবুজ জায়গায় এটা বসানোর চেষ্টা করব। কারণ আমি যাতে খুবই মানে অল্প টাইমের ভিতরে আমাকে যাতে সার্ভিস প্রোভাইড করে এরকম জায়গায় আমি বসাতে যাব। এবং আমি যদি আরো একটু চালাক হই তাহলে আমি যেটা এমন জায়গায় বসাতে যাব যে জায়গাটা এই ডেন্সিটিটা অনেক বেশি, যেমন এখানে অনেকগুলো ফায়ার সার্ভিস স্টেশন আছে একসাথে, আমি হয়তো এই সব জায়গায় আমার ইন্ডাস্ট্রিটা লোকেট করতে চেষ্টা করব। বোঝা গেল? এবং আমি আর যাই করি, আমি সাদা জায়গায় বা যেখানটা হচ্ছে হোয়াইট, যেখানে 15 মিনিটেও ফায়ার সার্ভিস স্টেশন থেকে আমার সার্ভিস পৌঁছাতে পারবে না, এই জায়গায় আমি আর যাই হোক এই জায়গাটা আমি কখনোই বসাবো না। বোঝা গেল ব্যাপারটা? সো এই যে হোয়াইট জায়গাটা আছে, তাহলে হচ্ছে আমি যখন কোনো একটা লোকেশন চুজ করতে যাব, এই হোয়াইট জায়গাটায়, যেটা হচ্ছে আমার ফায়ারের জন্য অনেক বড় একটা ইস্যু, এই হোয়াইট জায়গায় আমি কখনোই এটা বসাইতে যাব না। বোঝা গেল? তো সার্ভিস এরিয়াটা বলতে কি বোঝায়, যে যে আমার আহ, যে পার্টিকুলার কোন একটা সার্ভিস সে হচ্ছে 5 মিনিট বা কোন একটা টাইম ইন্টারভেলের মধ্যে সে হচ্ছে কতটুকু এরিয়াতে সার্ভিস প্রোভাইড করতে পারবে, বা ফাইন্ডিং কভারেজ। বা হচ্ছে আমি কোন একটা সমুদ্রে, কক্সবাজারে অনেকে হয়তো বা ঘুরতে গিয়েছো, বা অন্য যে কোনো বনে জঙ্গলেও ঘুরতে যেতে পারো। কোন একটা জায়গায় তুমি আছো, তুমি হারায় গেছো, হারায় যাওয়ার পরে তোমার বন্ধুরা তোমাকে লোকেট করতে পারছে না। হারায় যাওয়ার সময়ের পরে 5 মিনিট পরে তারা বুঝতে পারছে যে তুমি হারায় গেছো। তো এই 5 মিনিটে তুমি কতটুকু জায়গায় যাইতে পারো, এজ এ মানুষ, একজন মানুষ হেঁটে কতটুকু জায়গায় যাইতে পারে, এটাকে মার্ক করে আমি আসলে কিন্তু আমার রেস্কিউ মিশনটা চালাবো। যত সময় বাড়তে থাকবে, আমার 5 মিনিটের জন্য আমার যে ডিস্টেন্স হবে, আমি যদি 10 মিনিটের ধরেও তোমাকে খুঁজে না পাই, অফকোর্স আমার ডিস্টেন্সটা বাড়াইতে হবে। এবং তোমরা যদি অনেকে খেয়াল করে থাকো, তোমরা যে দেখবা যে ঠিক একই জিনিস আমাদের বোয়িং 747টা যখন হারিয়ে গিয়েছিল, শুরুতে ওরা যতটুকু সার্ভিস নিয়ে খুঁজতে ছিল, একটু পরেই ওর খোঁজার রেডিয়াসটা তারা বাড়িয়ে ফেলেছে। যতই দিন গিয়েছে তারা হচ্ছে খোঁজার রেডিয়াসটা বাড়িয়েছে, কারণ হচ্ছে এই সময়টা আমার এই বিমানটা যদি সমুদ্রে পড়ে, টাইডের কারণে সে আরো দূরে চলে যেতে পারে। সেম, তুমি যদি কক্সবাজারে ঘুরতে যাও, কোনো কারণে হচ্ছে তুমি সাঁতার কাটতে গেলা, তুমি হচ্ছে তোমার যে মানে সমুদ্রে চড়ার জন্য যে কিছু বোট পাওয়া যায়, ওই বোটে তুমি চললা, কোনো কারণে তুমি হচ্ছে বোট থেকে পড়ে গেলা, এখন তোমাকে সে রেস্কিউ করবে। তো 5 মিনিটের মধ্যে রেস্কিউ করলে সে যতটুকু জায়গায় তোমাকে খুঁজবে, 10 মিনিটের জন্য হচ্ছে রেস্কিউ করলে এর চাইতে হচ্ছে বেশি জায়গায় খুঁজবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে তাহলে আমার এই যে ফাইন্ডিং কভারেজ, এইটার সাথে আমার বাফারের পার্থক্যটা কোথায়? আমরা এর আগে বাফার করেছি, ঠিক আছে, এখানে লেখাও আছে যে কাভারটা হচ্ছে কাভারের সাথে আমার ফাইন্ডিং কভারেজের পার্থক্যটা হচ্ছে স্ট্রিট নেটওয়ার্কটা সে কনসিডার করে। তো কেউ কি একজন এক্সপ্লেন করতে পারবা যে আসলে এই কথাটার মানে কি? যেটা ড্রাইভ টাইম areas are different from buffer because they take into account a street network. So একটা মানে হচ্ছে আমার কভারেজ এরিয়া এবং বাফার, এটা হচ্ছে টোটালি ডিফারেন্ট জিনিস। কেন ডিফারেন্ট এখানে লেখা আছে। তো আমি এটা তোমাদের কারো কাছ থেকে একটু এক্সপ্লেনেশন শুনতে চাবো, যে অফকোর্স আমাদের এই রাইট সাইডে যে এটা আছে, এটা হচ্ছে আমার ড্রাই ফাইন্ডিং কভারেজের জন্য আউটপুট। এটা যদি বাফার হতো তাহলে দেখতে কেমন হতো, আর এটা বাফার না হওয়ার ফলে দেখতে এরকম হয়েছে। তো বাফার এবং হচ্ছে কভারেজের মধ্যে পার্থক্যটা কি?
বা এটা যদি এক্সাম্পল দিয়ে খুব সুন্দর করে বুঝাইতে পারো, রোল 37, সজীব। শুনতে পাচ্ছ আমাকে? তুমি মনে হচ্ছে অডিও কানেক্টেড না। রোল 54, রবিন। রোল 54। আচ্ছা, রোল 103। 103 আমরা পাচ্ছি না। রোল 91। 91 শুনতে পাচ্ছ? রোল 91। লামিয়া, রোল 81। শুনতে পাচ্ছ? একটু রেসপন্ড করতে হবে, ঠিক আছে? রোল 63, তুমি শুনতে পাচ্ছ আমাকে? এখনই কি রোল কল করে ফেলবো কিনা? এখন রোল কল করে ফেললে মনে হচ্ছে ভালো হবে আর কি। আমি খুব দ্রুত করে ফেলতে পারবো। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ না এই জন্য রেসপন্ড করছো না, নাকি ইচ্ছা করে করছো না, আমি আই এম নট শিওর। স্যার আপনার আওয়াজ একটু কম আসতেছে। ও আচ্ছা, মানে খুব আহ, আস্তে করে শোনা যাচ্ছে, তাই? এখন এখন কেমন শোনা যাচ্ছে? এখন শুনতে পাওয়া যাচ্ছে? স্যার মোটামুটি আগের থেকে একটু বাড়ছে। ঠিক। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, কাউকে কাউকে একটু রেসপন্ড করতে হবে যে আমাদের বাফার এবং হচ্ছে কভারেজ, এই দুইটার মধ্যে মেজর পার্থক্যটা কোথায়? রোল 45, শুনতে পাচ্ছ আমাকে? রোল 45। জি স্যার। আচ্ছা, তুমি কি একটু বলতে পারবা যে বাফার তো আমরা করেছি ক্লাসে, তাই না? তো বাফার এবং হচ্ছে আমার কভারেজ, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে যেটা বলা আছে স্ট্রিট নেটওয়ার্ক। তো এই পার্থক্যটা আসলে মানে তুমি একটু তোমার ভাষায় এক্সপ্লেন করতে পারবা যে পার্থক্যটা হচ্ছে এই জায়গাটায়? স্যার মনে পড়ছে না এখন ক্লিয়ারলি। আচ্ছা, আচ্ছা, অন্য কেউ? রোল 39। 39 শুনতে পাচ্ছ? রোল 39। আচ্ছা, আচ্ছা, আমার মনে হচ্ছে সামহাও কোনো কারণে হয়তো বা তোমরা রাগ করে আছো আমার সাথে, এই জন্য হয়তো অ্যান্সার দিচ্ছ না। যাই হোক, আমি অ্যান্সার দিয়ে দিই। তো এখানটায় দেখো, আমার এই যে 5 মিনিট ট্রাভেল টাইম, এই 5 মিনিট ট্রাভেল টাইম কিন্তু এটা একেবারে বাফারের জন্য যেটা হয়, আমি যদি 50 মিটার বাফার নিতাম, একেবারে পারফেক্ট একটা সার্কেল হইতো। 100 মিটারের বাফার নিলে আমি যদিও আঁকতে পারছি না পারফেক্ট সার্কেল, ধরে নাও এটা একটা পারফেক্ট সার্কেল। তো একেবারে বাফার যখন আমি করছি তখন হচ্ছে পারফেক্ট সার্কেল হইতো, রোড নেটওয়ার্কের কোনো কথা নেই। কিন্তু এখানে যখন আমরা ফাইন্ডিং কভারেজ করতে যাচ্ছি, তখন কিন্তু কোনো একটা জায়গা বরাবর রোড নেটওয়ার্ক যদি ভালো থাকে, ওখানে ট্রাফিক জ্যাম কম থাকে, সো ওইখানে 5 মিনিটে কিন্তু অনেক দূর যাওয়া যাবে। যেমন আমি এইখান থেকে যদি বলি, এটা যদি বুয়েট হয় আমার জন্য, আমি এখান থেকে নীলক্ষেতে 5 মিনিটে অনেক দূর যেতে পারবো। কিন্তু আমি যদি গুলিস্তানের দিকে রওনা দিই, 5 মিনিটে অল্প একটু যেয়ে আমার থেমে থাকতে হবে। বোঝা গেছে? তো যখন আমি কভারেজ করব, এই কভারেজটা হচ্ছে তাহলে হচ্ছে এইরকম হয়ে যাবে। সো 5 মিনিটে গুলিস্তানের দিকে এতটুকু যেতে পারি, কিন্তু নীলক্ষেতের দিকে আমি অনেক বেশি যেতে পারি। কিন্তু যদি বাফার করতাম 50 মিটারের, তখন হচ্ছে বাফারটা কি হইতো আসলে, পুরোটাই হচ্ছে গোল একটা জিনিস হইতো। বাফারটা রোড নেটওয়ার্কের কথা চিন্তা করেন না, বাফারটা শুধুমাত্র চিন্তা করে করা হয়েছে কিসের জন্য? সেটা হচ্ছে জাস্ট একটা পয়েন্ট থেকে একটা ডিস্টেন্স। বোঝা গেছে পার্থক্যটা? যে রোল 45 বুঝতে পারছো তুমি? রোল 45। হ্যালো? রোল 45 শুনতে পাচ্ছ?
রোল 68। স্যার। হ্যাঁ, তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো যে কিভাবে বাফার এবং হচ্ছে আমার কভারেজটা ডিফারেন্ট। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু তোমাদের আমি এর আগে বলেছিলাম যে আমাদের কিছু কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট। সো এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা হচ্ছে আমার কভারেজ এবং হচ্ছে বাফারটার পার্থক্যটা কোথায়। ঠিক আছে। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা মোটামুটি দুইটা পড়ে ফেললাম। একটা হচ্ছে আমার পয়েন্ট টু পয়েন্ট অ্যানালাইসিস, যেটা আমার সচরাচর ডেইলি বেসিসে অ্যাজ এ ইউজার হিসাবে আমরা অনেক বেশি ইউজ করি। আর এখন দেখলাম হচ্ছে কভারেজ, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যারা সার্ভিস প্রোভাইড করে, বিশেষ করে ফায়ার সার্ভিস স্টেশন হতে পারে, বা কোন একটা এজেন্সি হতে পারে যারা সিকিউরিটি প্রোভাইড করে, পুলিশ হতে পারে বা হচ্ছে আর্মি হতে পারে, যারা হচ্ছে বিভিন্ন রেস্কিউ অপারেশন করে, ওরা হতে পারে। ওনাদের জন্য হচ্ছে ফাইন্ডিং কভারেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। সো দেন যদি আমি পরের স্লাইডে যাই, তো পরের বিষয়ে যদি আমরা যাই, পরের স্লাইডে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এর মধ্যে এ পর্যন্ত দুইটা দেখলাম, পয়েন্ট টু পয়েন্ট অ্যানালাইসিস, আর এখন দেখলাম হচ্ছে ফাইন্ডিং কভারেজ। পরের যে অংশটুকু সেটা হচ্ছে আমার জন্য অপটিমাইজ ফ্লিট, মানে ফ্লিটটাকে অপটিমাইজ করা। সো অপটিমাইজ ফ্লিট বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে, এটাও আমাদের অন এভারেজ আমাদের সচরাচর ইউজার এন্ডে খুব কম। বড় বড় কোম্পানির ক্ষেত্রে, বিশেষ করে যারা পার্সেল কুরিয়ার করে থাকে, তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বা যারা হচ্ছে ডাক অফিস যারা আছে, যারা চিঠিপত্র বিলি করে থাকে, তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন আমার এখানটায় কোন একজন সার্ভিস প্রোভাইডারকে 1 2 3 4 5 এই 5টা জায়গায় হচ্ছে কোনো একটা প্যাকেট ডেলিভারি করতে হবে। ঠিক আছে। তো দারাজের একজন রাইডার আছেন, হয়তো বা কোনো একটা অনলাইন সার্ভিসের রাইডার আছে, তাকে এই 5টা জায়গায় হচ্ছে আমাকে একবার পৌঁছাতে হবে, পৌঁছে আবার হচ্ছে গ্যারেজ হয়তো ফিরে আসতে হবে। সো এটাকে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমও বলা হয়। তো তোমরা যদি পরবর্তীতে অপারেশন রিসার্চ পড়ো, তখন দেখবা যে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম এই অ্যালগোরিদমটা অনেক বেশি রোবাস্ট। অনেক কোম্পানি হচ্ছে এটার উপর টাকা পয়সা ইনভেস্ট করেছে, এবং এই অ্যালগোরিদমটা অনেক বেশি, এবং জিআইএসও এটার ইমপ্লিকেশন অনেক বেশি। কোন একটা জায়গায় যদি তুমি জিআইএস অ্যানালিসিস হিসেবে কাজ করো, যাদের হচ্ছে মূলত লজিস্টিক নিয়ে কাজ করে, তো ওই সময়টা তোমরা হচ্ছে এই অপটিমাইজ ফ্লিটের এই অপারেশনটা তোমাদের শিখতে হবে, বা ওই জায়গাটা হচ্ছে তোমাদের কাজে লাগাতে হবে। সো এই ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের প্রবলেমটা হচ্ছে কি আমি বলি, সেটা হচ্ছে কোনো একজন অপারেটরকে এই জায়গা থেকে এই নাম্বার পয়েন্ট থেকে শুরু করতে হবে, তাকে প্রত্যেকটা পয়েন্টে একবারই যেতে হবে। ঠিক আছে। দ্বিতীয় পয়েন্টে একবার করে যে, একবারের বেশি যাওয়া যাবে না, একবার করে যে আবার হচ্ছে আমার ইনিশিয়াল লোকেশনে আবার আমার ফেরত আসতে হবে। সো যেহেতু এই ডেলিভারি পয়েন্ট গুলা প্রতিনিয়তই চেঞ্জ হয়, আজকে রাইডারের জন্য 10 জায়গায় ডেলিভারি করতে হবে, কালকে সেম না, বা সকালে এক জায়গায় যেভাবে ডেলিভারি করে পরদিনের জন্য সেম। তো সবসময় তার ডেলিভারি টাইমটা চেঞ্জ হয়, এবং সবসময় আমার ট্রাফিক সিচুয়েশনটা চেঞ্জ হয়। কখনো রাস্তা ব্লকেট থাকে, কোথাও জ্যাম থাকে, কোথাও বৃষ্টিপাত হয়, কোথাও হচ্ছে ডুবে থাকে রাস্তা, কোথাও রাস্তা ভাঙা থাকে। তো সবকিছু চিন্তা করে প্রতি মুহূর্তেই হচ্ছে যখনই সে সার্ভিস দিতে যাবে, দিতে যাওয়ার শুরুতেই হচ্ছে সে এটাকে আমার অপটিমাইজ করে নেয়। আরো একটা অপটিমাইজ ফ্লিটের সবচেয়ে বড় আরবান প্ল্যানিং এ বা হচ্ছে আমাদের একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে ওয়েস্ট কালেকশন। ওয়েস্ট কালেকশনটা হচ্ছে ঢাকা শহরের ওয়েস্টের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, এইখানে হচ্ছে একজন ইউজার, সে হচ্ছে ওয়েস্টটা তৈরি করে সে কি করে, এখানে হয়তো বা রাস্তাঘাটে ফেলে দেয়, অথবা একটা ডাস্টবিনে ফেলা। ঠিক আছে। এরপরে কি করে, এই ডাস্টবিন থেকে বা রাস্তা থেকে একটা ভ্যান গাড়িতে নেওয়া হয়। এই ভ্যান গাড়িটা কোনো একটা ওয়ার্ডের মধ্যে থাকে বা কোনো একটা এলাকায় থাকে, এই ভ্যান গাড়ি নিয়ে এটাকে একটা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে নিয়ে যায়, বড় একটা স্টেশনে নিয়ে যায়, যেখান থেকে আশেপাশে আসলে হাঁটা যায় না দুর্গন্ধের জন্য, যদিও পোর ম্যানেজমেন্টের জন্য, যদিও ভালোভাবে ম্যানেজমেন্টের জন্য বানানো হয়েছিল। এরপরে এখান থেকে ওরা, যদিও প্রসেস করার কথা ছিল, বাংলাদেশে হয় না, যে সেগ্রিগেশন করা, যেটা হচ্ছে আমার কোনটা হচ্ছে আমার ডিগ্রেডেবল ওয়েস্ট, কোনটা প্লাস্টিক ওয়েস্ট, কোনটা মেটাল ওয়েস্ট,
এগুলো আলাদা করা। যাই হোক, এইখান থেকে পরবর্তীতে একটা ট্রাকে করে নিয়ে বড় একটা ল্যান্ড ফিলে রাখা হয়। আমিনবাজার দিয়ে যদি কেউ গাবতলীর ওইখান থেকে কেউ যদি যাও, দেখবে যে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করেই একটা মানে অস্বস্তিকর একটা দুর্গন্ধ আসে। তো এর কারণ হচ্ছে আমিন বাজারের ওইখানে আমাদের আসলে ল্যান্ডফিল্ড আছে, যে ঢাকার শহরের যত ময়লা আছে ওইখানে যে জমা। সো এতটুকু পর্যন্ত আমাদের হয়তো ছোট্ট একটা লেভেলে থাকে, অর্থাৎ ভ্যান সে অপারেট করে, সে প্রতিদিন মুখস্থ রাস্তায় সে হচ্ছে এখানটায় যে রেখে আসে। কিন্তু এই সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে যাওয়ার পর এই অনেকগুলো সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থাকে, অনেকগুলো সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থেকে এই যে ল্যান্ডফিল্ডে নিয়ে যাওয়া, এটাকে অপটিমাইজ করাটা হচ্ছে অনেক বেশি জরুরি। কারণ এই কাজটা প্রতি মুহূর্তে করতে হয়। প্রতিদিন যদি সে 100 টাকা করেও সেভ করতে পারে, সে দিন শেষে এই টাকা দিয়ে বা বছর শেষে বা মাস শেষে এই টাকা দিয়ে কিন্তু সে আসলে অনেক অপারেশনের দিক থেকে বলো বা আমার কোয়ালিটির দিক থেকে বলো অনেক কিছু ইমপ্রুভ করতে হবে পারবে। এবং হচ্ছে টাইম সেভ হবে, ফুয়েল সেভ হবে, সবকিছুই আমার জন্য হচ্ছে বেনিফিশিয়াল। সো আমাদের অপটিমাইজ ফ্লিটের আসলে মূল কাজই হচ্ছে আমার যে ওভারঅল অপারেশনাল কস্ট এটাকে আমার কমিয়ে ফেলা এবং আমার মোস্ট এফিশিয়েন্ট রুটটাকে খুঁজে বের করা। ঠিক আছে, ডেলিভারির জন্য হতে পারে, রিপেয়ারের জন্য হতে পারে, ট্রানজিট হতে পারে, এনি টাইপ অফ সার্ভিস হতে পারে, বা ফার্নিচার কোম্পানি, যেমন ধরো এক্সাম্পল হিসেবে একটা ফার্নিচার কোম্পানি, তারা হচ্ছে অনেক জায়গায় হচ্ছে ফার্নিচার ডেলিভারি দিয়ে বেড়ায়। সো আজকে তারা অর্ডার আসলো হাত দিলে যে হচ্ছে এই 4 জায়গায় ডেলিভারি দিতে হবে, সো কোন রুট ফলো করবে তখন সেটা ডিজাইন করবে। আমাদের দেশে হয়তোবা অনেক ক্ষেত্রেই অনেক কিছুই ডিজাইন করা হয় না, কিন্তু যখনই কোম্পানি বড় হয়ে যায় তখনই হচ্ছে তারা এই বিষয়টায় ফোকাস করে। আমি আমার এক্সাম্পল দিয়ে বলতে পারবো, পাঠাওয়ের সাথে আমার আহ, পাঠাওয়ের যিনি একজন ডেটা ইঞ্জিনিয়ার, তার সাথে আমি একটা রিসার্চে কাজ করছি। সো ও তার কাছ থেকে আমি হচ্ছে একটা ভালো ফিডব্যাক পেলাম। সেটা হচ্ছে পাঠাও একটা সময় পর্যন্ত শুধু কনসিডারই করতো না যে এখান থেকে এখানে যাইতে কতটুকু সময় লাগে, এটা ওরা জাস্ট অ্যাভারেজ চিন্তা করতো যে ঘন্টায় 3.5 কিলোমিটার যায় ফর এক্সাম্পল। সো এখান থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার, তার হতে যাইতে কত মিনিট লাগবে এটা ওরা সরাসরি বের করে ফেলতে পারে, বের করতো। তারা কোনো কিছুই চিন্তা করতো না যে এখানে রাস্তা হইতে পারে, সে রুট চেঞ্জ করতে পারে, রাস্তায় জ্যাম হইতে পারে। সো এটা যদি 1 ঘন্টায় এটা কমপ্লিট করতো তাহলে ওই যে ভাড়া ওইটাই দিত, যদি 2 ঘন্টায় কমপ্লিট করতো একই ভাড়া দিত, 5 মিনিটে কমপ্লিট করলে একই ভাড়া দিত। যখনই তাদের কোম্পানি সাইজটা অনেক বড় হয়ে গিয়েছে তখনই ওরা কিন্তু আর এই জায়গাটায় নাই, ওরা তখন হচ্ছে এইটার শিডিউলটা অ্যালগোরিদম দিয়ে এটাকে হচ্ছে বেস্ট যে রুটটা ওই রুটটা খুঁজে ওই অনুযায়ী ওদের স্ট্রাকচারটাকে এখন অ্যালগোরিদমটাকে পুরোটাই হচ্ছে ডেভেলপ করেছে। ঠিক আছে, সো ইনিশিয়াল পর্যায়ে হয়তো বা অনেক ক্ষেত্রে অনেক কিছু সম্ভব হয় না, কিন্তু যখনই আমার এটার অপারেশনটা হচ্ছে অনেক বেশি বড় হয় তখন অল্প অল্প সেভ করতে পারলেও জিনিসটা অনেক। দেন হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যানালাইসিস এর আরেকটা অংশ, সেটা হচ্ছে সিলেক্ট অপটিমাল সাইট। এটা অলরেডি আমরা পড়ে ফেলছি, এটা নিয়ে আমি আর অত ডিটেলে যাব না। বাকিগুলোর মতো যেমন এখানটায় শুধুমাত্র রাস্তার কথা চিন্তা করে না, আরো অনেকগুলো ফ্যাক্টরের কথা চিন্তা করে কোন জায়গাটা হচ্ছে আমার কোন একটা ফ্যাসিলিটির জন্য বেস্ট, সেটা হচ্ছে আমার খুঁজে বের করা। তো এটাই হচ্ছে আমার অপটিমাল সাইট লোকেশন। এটা নিয়ে আমরা অলরেডি অনেক কথা বলেছি, আমরা ইভেন হসপিটাল নিয়েও হচ্ছে একটা কাজও করেছি, যে আমরা হসপিটাল কোন একটা পার্টিকুলার ওয়ার্ডে কোন জায়গায় হচ্ছে আমার হসপিটালটা বসানো উচিত। ইনফ্যাক্ট সেটাও কিন্তু আমাদের এই এই যে ফাইনাল যে কুইজটা হবে বা ফাইনাল যে এক্সামটা হবে ওইটার মধ্যে কিন্তু অ্যাসেসমেন্টের মধ্যে কিন্তু ওই অংশটুকু আছে, কারণ ওই অংশটুকু কিন্তু আগের অ্যাসেসমেন্টের মধ্যে যায়নি। ঠিক আছে, সো এটা আবার একটু তোমরা কনসিডার করবা। তো নেটওয়ার্ক অ্যানালাইসিস এর মধ্যে সবগুলো যে আমরা শিখতেছি না ব্যাপারটা এরকম না, আমরা কিছু কিছু নেটওয়ার্ক অ্যানালাইসিস কিন্তু আমরা কাজও করেছি। যেমন যেটা হচ্ছে আমার অপটিমাল সাইট সিলেকশন, এই নেটওয়ার্ক অ্যানালাইসিস এর টুল নিয়ে আমরা কিছু কাজ করেছি। সো এর পরেরটা যাওয়ার আগে আমি একটু তোমাদের ব্রেক দিতে চাই। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমি একটু কোশ্চেনের অ্যান্সার করতে চাই, অ্যান্সার করে দেন হচ্ছে আবার আমি হচ্ছে এই করব, মানে স্টার্ট করব 4টা 5-এর দিকে আমি আবার স্টার্ট করব। বাই দ্য মেইন টাইম কারো যদি কোনো কোশ্চেন থাকে চ্যাট বক্সে লিখতে পারো, বা ইভেন হচ্ছে আমাকে
কারো কোনো কোয়েরি বা কোশ্চেন? আমরা আবার 4:05 শুরু করবো ইনশাল্লাহ। কারো কোনো কোয়েরি বা কোশ্চেন বা কোনো কনফিউশন যদি থাকে, এই লেকচার না, আগের লেকচার গুলো থেকেও যদি থাকে সেটাও জিজ্ঞেস করতে পারো। ইনফ্যাক্ট আমরা যেহেতু ফাইনাল যে কুইজটা হচ্ছে বা ফাইনাল যে অ্যাসেসমেন্টটা হচ্ছে, ওইটার আগে যেহেতু আর কোনো ইন পার্সোনাল ক্লাস পাচ্ছি না, তো এটাই হচ্ছে তোমাদের জন্য সুযোগ, এই ক্লাসটা এবং সামনের ক্লাস।
কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন? তোমাদের আবারও একটু বলে রাখি, এটা একটু মানে শুনতে একটু অন্যরকম শোনালো। সেটা হচ্ছে যে আমরা যেহেতু ফাইনাল কুইজের আগে আমরা যেহেতু আর কোনো ক্লাস পাচ্ছি না, সো অফকোর্স ফাইনাল কুইজের যে বিষয়গুলো আজ ক্লাসে দেখানো হচ্ছে, গত ক্লাসগুলোতে দেখানো হয়েছে, আরো একটা ক্লাস বাকি আছে যেগুলো দেখানো হয়েছে, এগুলো কিন্তু যদিও অনলাইনে হচ্ছে, কিন্তু আমাদের কিন্তু এগুলো করে আসতে হবে, না হলে কিন্তু আমাদের এর আগে একটা অ্যাসেসমেন্ট ছিল যেটা দেখলাম যে একটা ভালোই মানে ক্লাসে করানোর ফলে যে অ্যাসেসমেন্টে যে মার্কস হতো, তো ওর চাইতে ভালো একটা পার্থক্য ছিল কিন্তু, হ্যাঁ। তো এইটার কিন্তু আমাদের শেষ, এরপরে কিন্তু এটাকে মানে রিকভার করার আমাদের আর সুযোগ নেই, বা ইনফ্যাক্ট আমারও নেই। তো সেক্ষেত্রে মানে তোমাদের কিন্তু নিজেদের থেকেই, যেহেতু এখন জিজ্ঞেস করছো না কোনো কিছু বা কোনো কোশ্চেন আসতেছে না, নিজেদের থেকে কিন্তু নিজেদের প্রিপারেশনটা ইনশাল্লাহ ফুলফিল করে ফেলতে হবে, বা ইনশাল্লাহ আমি আশা করি যে তোমরা এটা করবে। আচ্ছা, আমি যদি একটু শুরু থেকে আসি, আমাদের আজকের লেসনটা নেটওয়ার্ক অ্যানালাইসিস, ওয়াটারশেড আর হচ্ছে অ্যাপ্লিকেশন অফ জিআইএস নিয়ে। নেটওয়ার্ক অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমি বললাম যা কিছুই হচ্ছে ফ্লো করে এক জায়গা থেকে আরেক জায়গায়, ইভেন ইনফরমেশনও হতে পারে, অ্যাবস্ট্রাক্ট হতে পারে, ফিজিক্যাল হতে পারে, সবগুলোর ক্ষেত্রে নেটওয়ার্ক অ্যানালাইসিস প্রযোজ্য। পয়েন্ট টু পয়েন্ট অ্যানালাইসিস আমরা দেখলাম, এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাওয়ার জন্য। ফাইন্ডিং কভারেজ দেখলাম, এবং এর সাথে একটা বাফারের একটা সূক্ষ্ম পার্থক্য আছে, বা একটা ডিস্টিংক্ট পার্থক্য আছে, সূক্ষ্ম বলবো না, একটা বড় একটা পার্থক্য আছে, সেটা আমরা দেখলাম। অপটিমাইজ ফ্লিট, এটাও দেখলাম যে হচ্ছে যাদের অনেকগুলো সার্ভিস ডেলিভারি করতে হয়, বা হচ্ছে একই গাড়িকে অনেক জায়গায় স্টপেজ দিতে হবে, তাহলে তার জন্য বেস্ট রুট কোনটা সেটা খুঁজে বের করা। দেন হচ্ছে অপটিমাম সাইট সিলেকশন, এটা আমরা অলরেডি এর আগের ক্লাসগুলোতে দেখেছি, আজকে একটু এক্সাম্পল করলাম। দেন হচ্ছে আমার অরিজিন ডেস্টিনেশন কস্ট ম্যাট্রিক্স। সো অরিজিন ডেস্টিনেশন কস্ট ম্যাট্রিক্সটা আসলে তেমন বড় টেকনিক্যাল কোনো বিষয় না। যদি আমি একটু চিন্তা করি, সাপোজ একটা লোককে 4 জায়গায় যেতে হবে, 1 2 3 4 5 6 7 8, 4 জায়গায় না, 8 জায়গায় তাকে যেতে হবে। সো সে 8 জায়গায় যাওয়ার জন্য কতগুলো পসিবল কম্বিনেশন সে ফলো করতে পারে? অনেকগুলো পসিবল কম্বিনেশন সে ফলো করতে পারে। এই প্রত্যেকটা পসিবল কম্বিনেশনের জন্য এটাকে আমরা বলি অরিজিন টু ডেস্টিনেশন। এটা শুরুতে আমার অরিজিন হইতে পারে, এখান থেকে আমি এখানে যেতে পারি, এখান থেকে আমি এখানে আসতে পারি, এখানে আসতে পারি, এরপর এখানে যেতে পারি, এখান থেকে আবার এখানে যে সরি এখান থেকে এখানে যেতে পারি, এখান থেকে আবার এখানে যে আবার এখানে শেষ করতে পারি। এটা একটা আমার অরিজিন ডেস্টিনেশন ম্যাট্রিক্স হতে পারে, ঠিক আছে, বা অরিজিন টু ডেস্টিনেশনের হইতে পারে। তো অরিজিন ডেস্টিনেশন বলতে এখানটায় এই যে প্রত্যেকটা পয়েন্ট থেকে যেটা বের করেছে, সেটা হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যাওয়ার জন্য ডিস্টেন্স কত। সো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কতটুকু, এই পয়েন্টের ডিস্টেন্স কতটুকু, এই পয়েন্টের ডিস্টেন্স কতটুকু, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কতটুকু, প্রত্যেকটা পয়েন্টের সাপেক্ষে অপর পয়েন্টের ডিস্টেন্সটা কতটুকু, সেটা হচ্ছে এই মেট্রিক্সটা বের করার চেষ্টা করা হয়েছে, যেটাকে আমরা বলি হচ্ছে ওডি কস্ট ম্যাট্রিক্স। এখন এখানে কস্ট বলতেই মনে হয় যে আমার এখানে টাকা পয়সার ব্যাপার চলে আসছে। এই কস্টটা শুধুমাত্র নট অনলি ফিনান্স, টাকা পয়সার ক্ষেত্রে না, ঠিক আছে, শুধু টাকা পয়সার ক্ষেত্রেই কস্ট না, এই কস্টটা হচ্ছে টাইমের ক্ষেত্রে হইতে পারে, কতটুকু সময় লাগবে। এই কস্টটা হচ্ছে ফুয়েলের ক্ষেত্রে হইতে পারে, কতটুকু ফুয়েল অর্থাৎ কার্বন ডাই অক্সাইড ইমিশন হবে, এইটা হতে পারে। এই কস্টটা হচ্ছে ওয়েটিং টাইমের ক্ষেত্রে হইতে পারে, যে কতটুকু হচ্ছে ওয়েট করতে হচ্ছে, ঠিক আছে। তো কস্ট ম্যাট্রিক্স, ওডি ম্যাট্রিক্স তাহলে কি? ওডি ম্যাট্রিক্স হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রত্যেকটা পয়েন্টের ডিসটেন্স আমাকে বের করে। এই পয়েন্টে যদি ধরি, দেখো এইটার ডিসটেন্স আছে এখানে, এইটার ডিসটেন্স এখানে আছে, এইটার ডিসটেন্স এখানে আছে, এইটার ডিসটেন্সটা এখানে দেয় না, এটাও হবে, এইটার ডিসটেন্সটা এখানে হবে, এবং এইটার ডিসটেন্সটা এটা হবে। তো প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রত্যেকটা পয়েন্টের জন্য যে ডিসটেন্স কত, এই ডিসটেন্সটা বা এই কস্টটা, এটা টাকার অনুপাতে হইতে পারে, ডিসটেন্সের অনুপাতে হইতে পারে, টাইমের অনুপাতে হইতে পারে, কার্বন ইমিশনের অনুপাতে হইতে পারে। যে কোনো তুমি যেটাকেই তুমি চিন্তা করো যে এটাকে আমি হচ্ছে সামহাউ মানে কোন একটা ক্রাইটেরিয়া ফেলতে পারবো, ওই অনুযায়ী হচ্ছে আমার হতে পারে, ঠিক আছে। সো এই ওডি ম্যাট্রিক্সটা আমার যদি যদি আগে থেকে করা থাকে, আমার ধরো এখানে 8টা জায়গায় হচ্ছে আমার ডেলিভারি করতে হয় প্রতিদিন, আমার যদি ওডি ম্যাট্রিক্সটা করা থাকে, এবং আমার যদি ওডি ম্যাট্রিক্স অনুযায়ী আমি কি করতে চাই, আমি যদি শর্টেস্ট টাইমে যেতে চাই তখন আমি এক ধরনের ফলো ফলো করবো, আমি যদি কার্বন ইমোশন কমাইতে চাই তখন এক ধরনের ফলো করবো, ওয়েটিং টাইম কমাইতে চাইলে এক ধরনের হচ্ছে ফলো করে হচ্ছে আমি জিনিসটা পৌঁছে দিব। এখন এইখানটাই হচ্ছে আমাদের আসলে নেটওয়ার্ক অ্যানালাইসিস এর শেষ স্লাইড এটাই। তো
এরপরে হচ্ছে আমরা ওয়াটারশেড অ্যানালাইসিস নিয়ে দেখব। নেটওয়ার্ক অ্যানালাইসিসে তাহলে হচ্ছে আমরা কি দেখলাম? নেটওয়ার্ক অ্যানালাইসিসে আমরা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট অ্যানালাইসিস দেখলাম, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে আমি কিভাবে যেতে পারি। ফাইন্ডিং কভারেজ একটা পয়েন্ট আছে, নেটওয়ার্ক ডিসটেন্সের কথা চিন্তা করে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিটে কতটুকু সে সার্ভিস দিতে পারে। অপটিমাইজ ফিলিস কি, অনেকগুলো হচ্ছে লোকেশন আছে, সবগুলো লোকেশনের মধ্যে কিভাবে গেলে হচ্ছে আমি হচ্ছে বেটার হইতে যাইতে পারি, এটা আমি দেখলাম। সিলেক্ট অপটিমাল সাইট, এটা আমরা অ্যানালাইসিস করেছি, অন্য কিছু আমরা অ্যানালাইসিস করিনি, জাস্ট আমরা থিওরিটা শিখে রাখলাম। পরবর্তীতে যখন দরকার হবে তখন হচ্ছে আমি এটা জিএস এ অ্যানালাইসিস করব। সো অপটিমাল সাইটের ক্ষেত্রে কি আমরা এটা অ্যানালাইজ করেছি, একটা হসপিটাল হয়তো আমরা খুঁজে বের করতে চাই, কোন জায়গায় আমরা হসপিটালটা খুঁজে বের করব। ওডি কসমেটিক্স কি, আমার হচ্ছে 8টা পয়েন্ট হয়তো বা স্টপেজ দিতে হবে, বা 4টা পয়েন্ট এখানে আছে, প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স, সেটা হইতে পারে টাইমের ভিত্তিতে, ডিস্টেন্স হইতে পারে এটা আমার ওয়েটিং টাইমের ভিত্তিতে, এটা আমি আগে থেকে ক্যালকুলেট করে রাখছি। ওডি ওডি মানে হচ্ছে অরিজিন ডেস্টিনেশন। সো অরিজিন ডেস্টিনেশন ম্যাট্রিক্স, সেটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যানালাইসিসের বড় একটা অংশ। ঠিক আছে, সো এতটুকু পর্যন্ত হচ্ছে আমার জন্য নেটওয়ার্ক অ্যানালাইসিস। কারো নেটওয়ার্ক অ্যানালাইসিস নিয়ে কোনো কোনো কমেন্টস বা কোনো জিজ্ঞাসা আছে? নেটওয়ার্ক অ্যানালাইসিসের এই প্রত্যেকটা কাজ করার জন্য আমার একাধিক টুল আছে, যেহেতু আমরা ওই জায়গায় যাওয়ার সুযোগ নেই, এটা করার জন্য আমার অনেকগুলো টুল আছে, এবং এটার জন্য কিছু ডেটার রিকোয়ারমেন্টও একরকম, ফাইন্ডিং কভারেজের জন্য আমার ডেটার রিকোয়ারমেন্ট একরকম, অপটিমাইজ ফ্লিটের জন্য এটার জন্য, যেহেতু এটা অনেক বড় বড় কোম্পানি ওরা লজিস্টিক ইউজ করে, এটার জন্য খুব সহজেই হচ্ছে আমার মানে পাওয়া যাবে, মানে বিল্ড ইন অ্যাপ বা বিল্ড ইন যদি বলো, মানে অনেক অর্গানাইজেশন পাওয়া যাবে যারা হচ্ছে এই জায়গাটা নিয়ে হচ্ছে কাজ করে। অপটিমাল সাইট লোকেশন আমরা আগে করেছি। দেন হচ্ছে অরিজিন ডেস্টিনেশন। কারো কোনো কোয়েরি বা কোনো জিজ্ঞাসা? আচ্ছা, কোনো জিজ্ঞাসা বা কোয়েরি না থাকলে আমরা হচ্ছে নেটওয়ার্ক অ্যানালাইসিসে চলে যাই, সরি, ওয়াটারশেড অ্যানালাইসিসে চলে যাই। সো ওয়াটারশেড অ্যানালাইসিসে দেখার আগে আমরা ওয়াটারশেড অ্যানালাইসিসের, এটা আমরা এর আগেও ক্লাসে আলোচনা করেছি, আজকে আবার আলোচনা করি। ওয়াটারশেড অ্যানালাইসিসের আগে আমরা আগে বুঝি ওয়াটারশেডটা আসলে কি জিনিস, বা ক্যাচমেন্ট এরিয়া আসলে আমার কি জিনিস। ওয়াটারশেডটা হচ্ছে পার্টিকুলার, এইখানটা যদি ধরি, এইখান থেকে এইগুলো যদি আমি নদী চিন্তা করি, এইখান থেকে এই নদীর পানিগুলো বের হয়, বা নদীগুলোর পানিটা হচ্ছে এখান থেকে ডিসচার্জ হয়। সো এই নদীর পানিগুলা, এই যে নদীর পানিটা আসলো, এটা ম্যাক্সিমাম কোন কোন জায়গা থেকে এখানে আসলো, সেটা হচ্ছে এই জায়গাটার জন্য ওয়াটারশেড বা ক্যাচমেন্ট এরিয়া। যেমন এই পার্টিকুলার নদীর ক্ষেত্রে যদি চিন্তা করি, এই নদীটার ক্ষেত্রে এবং এই নদীটার ক্ষেত্রে, এই দুইটা নদীর ক্ষেত্রে যদি চিন্তা করি, এইখান থেকে হচ্ছে পানিটা বের হচ্ছে, এই দুইটা নদীর পানিটা কোত্থেকে আসছে, পার্টিকুলার এই যে লাইন বরাবর, আমার আঁকাটা হয়তো সুন্দর হচ্ছে না, এই লাইন বরাবর যদি একটা ফোঁটা পানি এই দিকে পড়ে তখন এই নদীতে চলে আসে, যদি ফোঁটার পানিটা এই পাশে পড়ে তখন আবার এই নদীতে বা হচ্ছে এই নদীতে চলে আসে। ঠিক আছে, তো এই নদীর জন্য ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে এই লাইন বরাবর, এই লাইন বরাবর যেটা উপরের দিকে পড়বে সেটা হচ্ছে এই নদীতে চলে আসবে। ঠিক এখানে দুইটা নদী আছে, কোন জায়গার পানি কোন জায়গায় যাচ্ছে, কোথায় পানি পড়লে কোথায় যাচ্ছে, এইটার উপর ভিত্তি করে এই জায়গাটা হচ্ছে এই নদীর জন্য ক্যাচমেন্ট এরিয়া। এইখানটা যদি আমরা বাম পাশে দেখি, অনেকগুলো রিভার আছে, এই একটা রিভার আছে, এখানে আরেকটা রিভার আছে, এখানে আরেকটা রিভার আছে, অনেকগুলো রিভার আছে। এখানে দুইটা রিভার, এটা আবার মিলে আবার নতুন একটা রিভার তৈরি হয়েছে, এর আবার ওই দিক থেকে আবার লোকেট করে ব্রাঞ্চ করে করে আসতেছে। ঠিক আছে, সো পার্টিকুলার এই জায়গাটার যত পানি পড়ে, এই সব পানি হচ্ছে এই দুইটা নদী দিয়ে ডিসচার্জ হচ্ছে। তো এই দুইটা নদীর জন্য এটা হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া। অনুরূপভাবে এই নদীটা যদি একেবারে সব পুরো এরিয়ার পানিটাকে ডিসচার্জ করে, এতখানি এরিয়ার যদি পানিটাকে ডিসচার্জ করে, তো ওই নদীটার জন্য এই পুরো এরিয়াটাই হবে হচ্ছে আমার জন্য ক্যাচমেন্ট এরিয়া। ক্যাচমেন্ট এরিয়া বুঝতে হলে আমাদের কিছু টার্মিনোলজির সাথে পরিচয় হইতে হবে। ঠিক আছে, তো টার্মিনোলজি কি কি আছে? প্রথমত হচ্ছে ওয়াটারশেড বাউন্ডারি। ওয়াটারশেড বাউন্ডারি মানে হচ্ছে ক্যাচমেন্ট এরিয়ার যে বাউন্ডারি, সেটাকে হচ্ছে আমরা ওয়াটারশেড বাউন্ডারি বলে থাকি। তো এই এতটুকু ওয়াটারশেড বাউন্ডারি হচ্ছে এই দুইটা নদীর জন্য। ঠিক অনুরূপভাবে এই পার্টিকুলার নদীর জন্য এই পুরোটাই হচ্ছে আমার ওয়াটারশেড বাউন্ডারি। সাব বেসিন কি জিনিস?
সাববেসিন হচ্ছে স্বাভাবিকভাবেই আমার সব সময় যে পানিটা আমার একেবারে মানে উঁচু থেকে নিচুতে, এখানে পাহাড় আছে, এখানে সমুদ্র আছে, উঁচু থেকে নিচুতে চলে যাবে ব্যাপারটা এরকম না। অনেক সময় হইতে পারে যে এখানে একটা লেক আছে, তো এই লেকেও হচ্ছে কিছু পানি জমা থাকে, যখন বৃষ্টি হয় এই লেকে এসে লেকের পানিগুলো এখানে জমা। তো এইটাকে বলা হচ্ছে সাব বেসিন। ঠিক আছে, যে হচ্ছে আমার যে জায়গাটা আমার হচ্ছে পানিটা কিছু সময়ের জন্য আবার জমাও থাকতে পারে। ঠিক আছে, বা আমার আশেপাশের চাইতে কিছু জায়গা হচ্ছে আমার নিচু, এই জায়গার চাইতে এইখানের যে জায়গাটা আছে এই জায়গাটা হয়তো বা উঁচু, এরপরের জায়গাটা এখানের জায়গাটা হচ্ছে আমার নিচু বা বিলের মতো একটা অবস্থা। ড্রেনেজ ডিভাইড ডিভাইড ডিভাইডস ড্রেনেজ ডিভাইডস বলতে বোঝাচ্ছে ওইটা ক্যাচমেন্ট এরিয়ার যে বাউন্ডারিটা আছে আমার, এটা হচ্ছে আমার ড্রেনেজ ডিভাইডস বোঝাচ্ছে। স্ট্রিম নেটওয়ার্ক, যেটা হচ্ছে আমার বিশেষ করে নদী বা হচ্ছে খালের যে চ্যানেল গুলো দেখাচ্ছে। আর আউটলেট হচ্ছে যে জায়গাটা হচ্ছে আমার অনেকগুলো নদী মিলে একসাথে হচ্ছে আমি আউটপুটটা পাচ্ছি। ঠিক আছে, এইটার জন্য ওয়াটারশেড অ্যানালাইসিস এর জন্য আমাদের অনেক বেশি টুল আছে, এরকম না। নেটওয়ার্ক অ্যানালাইসিস এর মতো ওয়াটারশেড অ্যানালাইসিসটা অনেক বেশি ভাস্ট, ব্যাপারটা এরকম না। তবে ওয়াটারশেড অ্যানালাইসিস এর জন্য জিআইএস এ কিছু টুল আছে। তোমরা পরবর্তীতে যখন ওয়াটারশেড নিয়ে বা যারা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করবে তারা হয়তো বা এই ওয়াটারশেড অ্যানালাইসিস নিয়ে অনেক বেশি আলোচনা করবে। ঠিক আছে, সো যদি আমরা একটু পড়ি, ওয়াটারশেড ইজ এ upslope area that contribute flow generally water to a common outlet as concentrated drainage। অর্থাৎ কোন একটা এরিয়ার যে পানিটা আছে এই পানিটা সবগুলো একত্রিত হয়ে যে পয়েন্ট থেকে বের হচ্ছে, এই যে যে জায়গা থেকে বের হচ্ছে এই পুরা জায়গাটাকেই আমি হচ্ছে ওয়াটারশেড বলতেছি এই পার্টিকুলার আউটলেটের জন্য। ইট ক্যান বি পার্ট অফ এ লার্জার ওয়াটারশেড অর and can also contain smaller watershed called sub-basin, যেটা আমরা এর আগেও দেখলাম যে এটা অনেক বড় একটা ওয়াটারশেড হইতে পারে। এই ওয়াটারশেডের মধ্যে আবার ছোট ছোট ওয়াটারশেড থাকতে পারে, এই নদীর জন্য আবার সবগুলো মিলেও একটা বড় ওয়াটারশেড হতে পারে। আবার এই ওয়াটারশেডের মধ্যে একটা সাব বেসিনও থাকতে পারে, যেখানে হচ্ছে আবার একটা মানে নিচু এলাকা আছে যেখানে পানি জমা থাকে। ঠিক আছে, আর এটার মধ্যে যে বাউন্ডারি গুলো থাকে এই ওয়াটারশেডের, একটা ওয়াটারশেড থেকে আরেকটা ওয়াটারশেড, যেটা হচ্ছে আমরা বলছি ড্রেনেজ ডিভাইড। আর যেখান থেকে হচ্ছে পানিটা বের হয় সেখানটাকে আমরা বললাম আউটলেট বা হচ্ছে পোর্ট পয়েন্ট। আর এটা স্বাভাবিকভাবে যেখান থেকে পানিটা বের হয়ে যাচ্ছে বা পানিটা নেমে যাচ্ছে এই আউটলেট পয়েন্টটা সবসময় আমার ওয়াটারশেডের সবচেয়ে নিচু পয়েন্টটাই হচ্ছে আমার স্বাভাবিকভাবে পানিগুলো বের হয়ে যায়। ঠিক আছে, সো এটা হচ্ছে মূলত ওয়াটারশেড অ্যানালাইসিস। ওয়াটারশেড অ্যানালাইসিসটা এখানে খুবই ছোট করে দেওয়া আছে, বিশেষ করে যারা পার্টিকুলারলি কোনো একটা ফিল্ডে কাজ করতে যাবা তারাই হচ্ছে এই ওয়াটারশেড অ্যানালাইসিসটা নিয়ে অনেক বেশি কাজ করবা। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন অফ জিআইএস অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার। এখানটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি এখানে কি আছে। এখানটা আসলে অ্যাপ্লিকেশন অফ জিএস সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে যদি চিন্তা করি, এখানে আছে 3 পেজ রিপোর্ট ফর স্টুডেন্ট। তার মানে প্রত্যেককে যেটা করতে হবে ম্যাক্সিমাম 3 পেজ, 3 পেজ না হলে ভালো, 2 পেজের মধ্যে করতে পারলে আরো ভালো। সেটা হচ্ছে তোমাদেরকে বেটার ওয়েতে, নট জাস্ট টেক্সট দিয়ে তুমি বুঝাই দিলা, মানে অনেকগুলো টেক্সট দিয়ে তুমি হচ্ছে খালি চ্যাট জিপিটি তে গেলা বা হচ্ছে ডিপসিক গেলা, যায় বললা যে অ্যাপ্লিকেশন অফ জিআইএস দাও অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে, তুমি এখান থেকে নিয়ে আসলা, নিয়ে কপি করে মানে 3 পেজ লিখে ফেললা। নট লাইক দ্যাট, তোমাদের হচ্ছে 3 পেজের একটা রিপোর্ট দিতে হবে এই ক্লাসের জন্য। তোমরা এটার জমা দেওয়ার সময় পাবা হচ্ছে আহ সামনের কুইজের আগ পর্যন্ত। 2টা রিপোর্টই হচ্ছে তোমাদের মানে একসাথে ডেডলাইন হবে, যেহেতু এছাড়া কিছু করার নাই। সো এই রিপোর্টটা সহজ, কারণ এখানটায় অনেক বেশি কাজ করার কিছু নাই। তুমি বিভিন্ন জায়গা থেকে দেখবা, দেখে হচ্ছে রেফারেন্স সহ এই ইনফরমেশন গুলোকে তুমি সুন্দর করে সাজাবা। এবং আমি প্রেফার করি তোমরা এটাকে ডায়াগ্রাম আকারে যদি দিতে পারো খুবই ভালো হবে। এবং যারা ডায়াগ্রাম আকারে দিবা তাদের আমি বুঝবো যে তোমরা একটু হলেও এটা চিন্তা করেছো এবং নিজেরা একটু সাজানোর চেষ্টা করেছো, তুমি এই জিনিসটা চিন্তা করেছো, পড়েছো। তখন হচ্ছে ডায়াগ্রাম আকারে আমি দেখলে বা এটাকে ইলাস্ট্রেশন আকারে যদি আমি দেখি, তখন আমি হয়তো বা এদেরকে ইভালুয়েশনে অনেক বেশি প্রায়োরিটি দেবো, মানে লেট অ্যালং যে শুধুমাত্র কতগুলো টেক্সট দিয়ে 3 পেজ পূর্ণ করেছে। সো রিপোর্ট সাবমিশনের ক্ষেত্রে A4 পেজে সাবমিট করবা,
3 পেজ, নট মোর দ্যান 3 পেজ, লাইন স্পেসিং দেবে 1.5, ফন্ট সাইজ হচ্ছে 12, এবং মার্জিন হচ্ছে বোথ সাইড মানে সব সাইডে হচ্ছে অল অ্যারাউন্ড হচ্ছে 1 ইঞ্চ করে হচ্ছে মার্জিন হবে। রিপোর্ট নিয়ে একটু পরে আরো কিছু কথা বলবো, তার আগে আমরা আহ, আমাদের ক্লাসের একটা ওভারভিউ দিয়ে নিই। সেটা হচ্ছে আমরা শুরু যখন করেছিলাম অ্যাপ্লিকেশন অফ জিআইএস, তখন আমরা বলেছিলাম যে জিআইএস টা অনেক ক্ষেত্রে ইউজ হয় অ্যাসেট এন্ড নেটওয়ার্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে, আরবান প্ল্যানিং এর ক্ষেত্রে, ল্যান্ড ইউজ প্রপার্টির ক্ষেত্রে, ন্যাচারাল রিসোর্স ক্ষেত্রে, পলিসি ট্রান্সপারেন্সির ক্ষেত্রে, ট্রান্সপোর্টেশন লজিস্টিকের ক্ষেত্রে, মার্কেট অ্যানালাইসিস, সাপ্লাই চেইন, পাবলিক সেফটি, এনভায়রনমেন্টাল এবং রিস্ক অ্যানালাইসিস। সো বাই দিস টাইম আমার মনে হয় এই জিনিসগুলো তোমাদের আর এক্সপ্লেন করতে হবে না যে কিভাবে কিভাবে ইউজ হয়। কিন্তু আমরা যে বিষয়গুলো শিখেছি এই ক্লাসের জন্য, সেটা হচ্ছে মোরাল লাইক, আবার রিপিট করি সেই শুরুর কথা, একই কথা, যে মোরাল লাইক হচ্ছে আমরা এখানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এগুলোকে চিনলাম, জিএস এর টার্মিনোলজির সাথে পরিচয় হইলাম, টুল গুলো কিভাবে ইউজ করতে হয় এটা আমি শিখলাম। এখন আমাকে যখনই কাজ করতে দিবে আমি সহজে আইডেন্টিফাই করতে পারবো কোন একটা কাজ যে এটা আমি জিআইএস দিয়ে করলে বেটার হচ্ছে সলভ করতে পারি, এবং এইটা করার জন্য আমাকে যে যে টুল ইউজ করতে হবে এই টুল নট নেসেসারিলি যে আমি আজকে শিখে গিয়েছি, বরঞ্চ টুল গুলা কোথায় ফাইন্ড করতে হয়, কিভাবে ফাইন্ড করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, এই বিষয়গুলো হচ্ছে আমরা শিখেছি ওভারঅল। ঠিক আছে? এবং আমরা পরবর্তীতে যখন আমরা বিশেষ করে তোমরা যখন থিসিস করতে যাবা, এবং আমি খুব ভালো একটা মানে আশা রাখি যে অফকোর্স তোমাদের এই 40 জন বা 40 জনের অধিক যারা আছে, অফকোর্স মোস্ট প্রবাবলি 3 4 5 জনের থিসিস এরকমও হবে যেটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস এর জন্য তোমরা ইনশাআল্লাহ জিআইএস ইউজ করবা, কারণ জিআইএস ইউজ করে থিসিস করাটা অনেকাংশে সহজ, এই জন্য যে এই ডেটা গুলো হচ্ছে সেকেন্ডারি ডেটা থেকে, সোর্স থেকে পাওয়া যায়, লেয়ার গুলো। সো সেকেন্ডারি ডেটা থেকে যখন ডেটা গুলো পাওয়া যায় তখন জাস্ট তোমার কাজ হচ্ছে অ্যানালাইসিস করা, অ্যানালাইসিস করে এটাকে ইন্টারপ্রিটেশন করা, যেটা কম্পেয়ার টু হচ্ছে কোশ্চেনিয়ার সার্ভে করে বা অন্য অন্য জায়গায় গিয়ে ডেটা নিয়ে এসে ফিল্ড থেকে এটাকে ক্লিন করে অ্যানালাইসিস করার চাইতে অনেকাংশে সহজ। ঠিক আছে? দেন হচ্ছে আবারও যদি আগের শুরুর ইনিশিয়াল স্লাইডটা আমরা রিক্যাপ করার চেষ্টা করি, যে আমরা শুরুতে বলেছিলাম যে জিআইএস কিভাবে ইউজ হয়। সো রাইট লোকেশন চুজ করার ক্ষেত্রে জিআইএস ইউজ হয়, সেটা আজকে আমরা দেখলাম নেটওয়ার্ক অ্যানালাইসিস এর ক্ষেত্রে। শুরুর দিনের এই স্লাইডে আমরা এটা দেখেছিলাম যে কিভাবে একজন একটা রিটেল লোকেশন সে খুঁজে বের করতে পারে, ড্রাইভ টাইম অ্যাড করলো, প্রজেক্টেড রেভিনিউ সে অ্যাড করছে, দেন হচ্ছে সে সিলেক্টেড স্টোর, একটা স্টোরকে সে আসলে সিলেক্ট করতে পারছে যে আমি এইখানটায় আমার স্টোরটা বসানো হচ্ছে। ফাইন্ডিং দ্য বেস্ট রুট, যেটাও নেটওয়ার্ক অ্যানালাইসিস এর একটা অংশ। আমার কোন একটা শিপমেন্ট আমার কাছে পৌঁছাইতে হবে, কিভাবে পৌঁছাইলে ভালো হয়, কিছু অংশ এয়ারে ছিল, কিছু অংশ আমার শিপে ছিল, এরপরে কিন্তু কিছু অংশ হচ্ছে আমার ডেলিভারি ভ্যানে করে যাচ্ছে। দেখা গেল ডেলিভারি ভ্যানে যাওয়ার ফলে একটা হ্যাজার্ড দেখা দিচ্ছে, এটার জন্য আমার এখন কোন রুট দিয়ে যাওয়া উচিত, ওই রুটটা আমার অন ডিমান্ড এটাকে ক্যালকুলেট করে আমি এটাকে ডেলিভারি দিয়ে দিই। সো কিপ ট্র্যাক অফ থিংস, আমার কাছে যদি ডেটাবেস থাকে আমি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো যে কোন লাইটটা হচ্ছে আমার নষ্ট হলো, এবং আমরা অ্যাট্রিবিউট টেবিল নিয়ে শুরুতে হয়তো বা জানতাম না, এখন আমরা অ্যাট্রিবিউট টেবিল দেখেছি। সো অ্যাট্রিবিউট টেবিলেই আমি সহজেই এই জিনিসগুলো লিখে রাখতে পারি যে এই রোডের এই লাইট এটা কতবার মেনটেন করা হয়েছে, এর কি সমস্যা, এর জন্য কি পরিমাণ কস্ট হয়েছে, কি পরিমাণ ম্যান পাওয়ার নেওয়া হয়েছে। একটা সময় হয়তো বা আমি চিন্তা করতে পারবো যে এটাকে আর ঠিক না করে বরং এটাকে রিপ্লেস করে ফেলাটাই হচ্ছে আমার জন্য ইকোনমিক। দেন আমরা প্ল্যানিং ফর ফিউচার, এটার জন্য তো অফকোর্স আমার জিআইএস লাগবেই। আরবান প্ল্যানারদের জন্য জিআইএস টা হচ্ছে কাইন্ড অফ এক ধরনের মানে কি বলে এটাকে, রাইট হ্যান্ডের মতো, যেমন আমরা ডান হাত মোটামুটি সব কাজে ইউজ করি, সো জিআইএস ব্যতীত আরবান প্ল্যানিংটা খুবই কঠিন। আমরা এক্সাম্পল দেখেছিলাম যে কোন একটা এলাকায় হচ্ছে হিটটা বেড়ে যাচ্ছে, সো হিটটা মিটিগেশন করার জন্য আমার আসলে 2050 সাল নাগাদ কি পরিমাণ গাছ লাগাতে হবে, কোথায় গাছ লাগাতে হবে, we can analyze and we can find the result from GIS analysis. Then emergency, আমার কোথাও একটা সাইক্লোন দেখা দিল, সো কোন কোন জায়গাগুলো ডুবে যেতে পারে, কোন ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে আমার এট রিস্কে আছে, পাওয়ার আউটেজ কোন জায়গাটায় হবে, প্রায়োরিটি স্ট্রাকচার যেগুলোকে আমার আসলে শুরুতেই চিন্তা করতে হবে সেগুলো কোথায় আছে, এই জিনিসগুলো আমি সহজেই জিএস এর মাধ্যমে করতে পারি। এবং শুরুর দিকে যখন বলেছিলাম তখন তোমাদের কাছে এটা হয়তো একটু গল্পের মতন মনে হলো, এখন কাইন্ড অফ তোমরা এটা রিলেট করতে পারছো যে হ্যাঁ আমরা তো ক্লাসে এই কাজগুলো করেছি কম বেশি, বা আমাদের ক্লাসে দেখানো হয়েছে। এই স্লাইডটাও তোমাদের মনে আছে যে হচ্ছে জিআইএস এর আসলে 5টা কম্পোনেন্ট হয় স্বাভাবিকভাবে। একটা হচ্ছে আমার জন্য ডেটা, একটা হচ্ছে সফটওয়্যার, হার্ডওয়্যার, পিপল এবং হচ্ছে মেথড। সো
সফটওয়্যার আমরা ArcGIS শিখেছি, কারণ এটা সবচেয়ে মার্কেট লিডিং একটা সফটওয়্যার। ডেটাটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বা ডিজিটাইজ করতে হবে, ডিজিটাইজ করার সংখ্যাটা সম্ভাবনা খুবই কম, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডেটাটা কালেক্ট করি। অ্যাট্রিবিউট টেবিল হয়তো বা আমাদের সামহাউ কোনো কারণে অনেক সময় লিখতে হয় বা তৈরি করতে হয়। হার্ডওয়্যার যেটা হচ্ছে আমার একটা পার্টিকুলার হার্ডওয়্যারের দরকার আছে, মেশিন পাওয়ারের দরকার আছে। আর পিপল, যে জায়গাটা হচ্ছে আমরা আছি। সো অ্যাজ এ পার্সন হিসাবে আমি কিন্তু এখন ওয়েল ইকুইপড, বা হচ্ছে আমার একটা বেসিক নলেজ আছে। এতদিন পর্যন্ত আমি যদি আমার নলেজ এই জায়গায় থাকে টডলার লেভেলে, বা আমি বাচ্চা লেভেলে থাকি, আমি সরাস কখা কিছু চিনি না, এখন কিন্তু আমি এই জায়গাটায় চলে আসছি। আমি হচ্ছে এখন কিন্তু মোটামুটি আমাকে যদি কোনো একটা প্রবলেম দেয়, যেটা হচ্ছে জিআইএস রিলেটেড, বা কোনো একটা প্রবলেম দিলে আমি এটা বুঝতে পারবো যে এটা আমার জিআইএস দিয়ে সলভ করা যাবে কিনা, বা সলভ করতে হলে আমার কোন কোন টুল ইউজ করতে হইতে পারে, বা কি কি করতে হইতে পারে, ডেটাটাকে হচ্ছে আমি কিভাবে গুছাইতে হইতে পারে, অ্যানালাইসিস আমার কিভাবে করতে হইতে পারে। সো এই বিষয়টা হচ্ছে আমরা, এটা হচ্ছে তোমরা ছিলা। তো আমরা কিছু মেথড শিখেছি, আমরা কিছু টুল শিখেছি। টুল শেখার ফলে আমাদের এখন যে পজিশন, এটা হচ্ছে ইনিশিয়ালের পজিশনের চাইতে, ইনিশিয়াল যে অবস্থায় ছিল তার চাইতে আমার অনেক উপরে। এবং ইনফ্যাক্ট আমি বলতে পারবো যে বাংলাদেশের যত সিভিল ইঞ্জিনিয়ার আছে, যারা পাশ করে গেছেন, তাদের চাইতে তোমরা ভালো অবস্থায় আছো, মানে ইন টার্মস অফ জিআইএস। কারণ আমি আমি যতটুকু জানি, বুয়েট এখন পর্যন্ত জিআইএস শিখায় না, কেবলমাত্র যারা এনভায়রনমেন্ট মেজর নিয়ে কাজ করে ওরা হচ্ছে নিজেরা টাকা পয়সা দিয়ে একজনের কাছ থেকে শিখে নেয়। ওরা হচ্ছে আন একাডেমিকলি, বা হচ্ছে উম, ও এটা হচ্ছে ট্রেনিং অর্গানাইজ করা হয়, এবং ওই ট্রেনিং এ হচ্ছে ওরা তখন শিখে। তো এইভাবে ডেডিকেটেড ভাবে ক্লাস অ্যাসেসমেন্ট দিয়ে দেন হচ্ছে ক্লাসে বসে বা লেকচার দিয়ে এইটা শেখাটা হচ্ছে, আমি মনে করি যে সিভিল ইঞ্জিনিয়ার কমিউনিটির মধ্যেই হয়তোবা তোমরাই প্রথম ব্যাচ। আমি অন্য কোনো সিভিল ইঞ্জিনিয়ারদের এইরকম শুনি নাই বাংলাদেশে যারা হচ্ছে জিআইএস শিখছে। সো ইউ আর ইন এ গুড পজিশন। এবং অফকোর্স এরপরে যখন তুমি কাজ করতে যাবা, তুমি কিছুদিন পরে হচ্ছে প্রজেক্ট লিড হবা, প্রজেক্ট টিম লিডার হবা। সিভিল ইঞ্জিনিয়াররা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে প্রজেক্ট টিম লিডার হয়। তো তুমি তোমার জিএস অ্যানালিস্ট কি বলতেছে, তুমি কিন্তু তাকে সহজে বলতে পারবে, এবং তাকে দিয়ে কি করানো উচিত, কি সে যদি তোমাকে একটা মানে বুঝাতে চায় যে এই জিনিস করা যাবে না, তখন কিন্তু তুমি সহজেই তাকে বলতে পারবা, বা তোমার কনফিডেন্সটা বলতে পারবে যে না, এই জিনিস তো করা সম্ভব। আর তুমি তাকে রিসোর্স দেখায় এটা, তার সাথে এই আর্গুমেন্টে যেতে পারবা যে না, এটা এভাবে সম্ভব। ঠিক আছে? সো আমার দিক থেকে যদি চিন্তা করি, তোমরা আগে যে অবস্থায় ছিলা, এই 5টা কম্পোনেন্টের মধ্যে যদি চিন্তা করি, তোমরা আগে যে অবস্থায় ছিলে ওই জায়গা থেকে তোমরা এখন চিন্তা করলে, বাংলাদেশের কমপ্লেক্স সিভিল ইঞ্জিনিয়ারদের কথা চিন্তা করলে, তোমরা কাইন্ড অফ হচ্ছে 5 স্টার পাওয়া হচ্ছে ইঞ্জিনিয়ার জিআইএস এর কথা চিন্তা করলে। ঠিক আছে? সো ফর এভরিওয়ান, যারা এই ক্লাসে অ্যাটেন্ড করছো সবাই হচ্ছে 5 স্টার পাওয়া মানুষ। এখন এখন তোমাদের হচ্ছে এইটাকে 7 স্টার কিভাবে করতে হয়, বা 7 স্টার কিভাবে করা যাবে, এটা হচ্ছে তোমার নিজের আগ্রহ, বা নিজের যে প্রবলেম তুমি ফাইন্ড করা, বা প্রবলেম সলভ করার যে টেন্ডেন্সি, এটার উপর ভিত্তি করে তুমি এটাকে ইমপ্রুভ করতে পারো। এবং আমরা আমাদের যে 5টা এরিয়া ছিল, 5টা এরিয়ার মধ্যে আমাদের আজকের মানে ক্লাসের জন্য যে টার্গেট ছিল, এই টার্গেটটাকে আমার মনে হয় যে আমরা ইনশাল্লাহ খুব ভালোভাবে ফুলফিল করতে পেরেছি। আমি বাকি 4টা সেকশনের কথা জানি না, বাদ বাকি আমি যে 2টা সেকশনে ক্লাস নিয়েছি, আমি আই এম কনফিডেন্ট যে তোমাদের হচ্ছে জিআইএস এর, হ্যাঁ, পরীক্ষা খারাপ হতে পারে, বা হচ্ছে আমি সামহাউ অ্যাসেসমেন্ট খারাপ হতে পারে, কিন্তু আমি কনফিডেন্টলি বলতে পারি যে হ্যাঁ, জিআইএস নিয়ে যদি তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করে, লিস্ট তুমি জিআইএস এর কি করা যায় কি করা যায় না, এবং কোনটা করা যেতে পারে, এটা তুমি বলতে পারবে। আগে যেভাবে তুমি জিএস এর কথা শুনলে হয়তো ভয় পাইতে, এটা কি নাকি, বা একটা ব্ল্যাক বক্স টাইপের, এখন কিন্তু আর ব্যাপারটা ওই জায়গাটায় না। ঠিক আছে? সো এটা যদি হয়ে যায়, আমার মনে হয় খুব সম্ভবত এটাই লাস্ট লেকচার। সো সবাইকে থ্যাংক ইউ। যদি আমাদের ক্লাসটা খুব সুন্দরভাবে আগাতো, তাহলে হয়তোবা এটাই লাস্ট থ্যাংক ইউ হতো, কিন্তু আনফরচুনেটলি আমাদের একটা ক্লাস বাকি আছে। সো ওই ক্লাসটা পরে হয়তোবা আমরা আরো বড় একটা থ্যাংক ইউ দিতে পারবো ইনশাল্লাহ। তো এখন আর একটু কথা বলি আমার নিয়ে, তারপর তোমাদের কথা শুনবো আমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে, রিপোর্ট নিয়ে। এটা আমি ইনিশিয়ালি 3 পেজ রাখতে চাই নাই, কিন্তু 3 পেজ রাখা এই জন্য, কারণ এটা যখনই তোমরা সার্চ করতে যাবা তখন হচ্ছে অনেক রিসোর্স পাবা। সো অনেক ক্ষেত্রে আমার অনেক রিসোর্স যদি পাওয়া যায়, তখন এটাকে ছোট করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং। সো এই জন্য আমি এটাকে 3 পেজ রেখেছি। কিন্তু আমি এক্সপেক্ট করবো সবাই হচ্ছে 2 থেকে 3, কারো যাতে 1 পেজের রিপোর্ট আমি না দেখি। সো রিপোর্টটা হচ্ছে 2 থেকে 3 পেজ।
লাইন স্পেসিং হচ্ছে 1.5, এবং হচ্ছে ফন্ট হচ্ছে 12 ফন্ট, এবং মার্জিন হচ্ছে চারোদিকে 1 ইঞ্চ মার্জিন। ঠিক আছে? সো এরকম কেউ করবা না যে হচ্ছে ফন্ট ছোট করে দিয়ে 3 পেজের মধ্যে অনেক লেখা নিয়ে আসবে, বা লাইন স্পেসিং 1.5 এর জায়গায় 1 করে দিয়ে অনেক লেখা নিয়ে আসবে। এই কাজ করা যাবে না। ঠিক আছে? রেগুলারলি তোমরা যেভাবে রিপোর্ট সাবমিট করো ওইভাবেই করবা। তবে আমার দিক থেকে একটা বিশেষ থাকবে, যেটা অফকোর্স তোমার টপ পেজ যাতে অফকোর্স থাকে, এবং তোমার যাতে পেজ নাম্বার থাকে। এবং এরকম যাতে না পাই আমি, যে হচ্ছে দুইজন মানে দিন শেষে এসে আমাকে বললো যে স্যার আমরা তো দুইজন একই জিনিস নিয়ে কথা বলেছি। মজার একটা গল্প বলি, সেটা হচ্ছে দুই বন্ধু হচ্ছে, বলা হয়েছে যে তোমাদের লাইফের একটা স্মরণীয় ঘটনা নিয়ে একটা রচনা লেখ। তো দুই বন্ধু রচনা লিখছে, একজন আরেকজনেরটা দেখে দেখে লিখছে। তো এখন স্যার ডাকছে যে কি ব্যাপার, তোমাদের যে লিখলা দুইজনেই তো একই জিনিস হয়েছে। তো তখন একজন বন্ধু বলল, স্যার আসলে ব্যাপারটা হচ্ছে কি, ও যে লাইফের স্মরণীয় ঘটনা লিখছে একটা ক্রিকেট ম্যাচ নিয়ে, আমি ওই একই ক্রিকেট ম্যাচ নিয়ে লিখছি, যেহেতু দুজনের ক্রিকেট ম্যাচ একই বা একই ঘটনা, এই জন্য সবকিছু এক। ঠিক আছে? তো এই যুক্তিটা আমি মনে হয় আশা করি যে তোমাদের দিক থেকে এটা আসবে না, এবং তোমরা খুব রেসপন্সিবিলিটির সাথে এই কাজটা করবা ইনশাল্লাহ। যে হচ্ছে আমার আবারও বলছি যে আমার সার্চ দিলে, ডিপসিকে সার্চ দিলে, রিজন যদি তুমি সার্চ দাও বা হচ্ছে চ্যাট জিপিটি সার্চ দাও, অনেক ভালো রেজাল্ট চলে আসবে। শুধুমাত্র এআই এর উপর তুমি ডিপেন্ডেন্ট না থেকে তুমি হচ্ছে নিজেও ব্রাউজ করে কিছু বের করার চেষ্টা করো। এবং সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি তোমার নিজের মতো করে একটা ইলাস্ট্রেশন বা একটা গ্রাফিক্স কিছু একটা ডিজাইন করার চেষ্টা করো, যেটা এক এক চোখে দেখেই আমি বুঝতে পারি যে আমার অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে আমার জিআইএস টা কোথায় কোথায় কাজে লাগে। টেক্সট অবশ্যই থাকবে, কিন্তু আমার মূলত মানে বেশি ইম্পর্টেন্স আমার জন্য এটা হচ্ছে যে তুমি গ্রাফিক্সটা ডিজাইন করতে পারছো কিনা। সুন্দর একটা গ্রাফিক্স যেটা হচ্ছে তোমার মানে এক পলকে আমি মোটামুটি বুঝে ফেলি যে হচ্ছে আমার অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে তার কোন কোন জায়গায় হচ্ছে আমরা জিআইএস টাকে ব্যবহার করতে পারবো বা জিআইএস এর টুলের ব্যবহার হবে। হোপফুলি আমি বুঝাইতে পারছি। আবারও বলছি, কেউই 3 পেজের মধ্যে 3 পেজই টেক্সট দিবা না। অফকোর্স আমাকে এখানে ইলাস্ট্রেশন লাগবে। ঠিক আছে? এবং মেনলি আমি ইলাস্ট্রেশনটাই দেখার চেষ্টা করবো যে কে কতটা ইউনিকলি হচ্ছে, ইলাস্ট্রেশন দেখে আমি বোঝার চেষ্টা করবো যে কে কতটা হচ্ছে ডিপলি হচ্ছে এটা নিয়ে চিন্তা ভাবনা করেছো বা ডিপলি দেখার চেষ্টা করেছো। ঠিক আছে? যদি এরকম হইতো যে তোমাদের এই কোর্সটা যদি আরো হচ্ছে মানে 1.5 ক্রেডিট হইতো, 3 ক্রেডিট হইতো, এই রিপোর্টটাই কি হয়ে যেত, এই রিপোর্টটা একটা ক্লাস প্রজেক্ট হয়ে যেত। যে ক্লাস প্রজেক্টে হয়তো বা তোমরা ছোট ছোট কিছু প্রবলেম সলভ করতা। যেমন খুব সহজ একটা এক্সাম্পল, যেমন ঢাকার শহরে কিছু ওয়াশরুম আছে, পাবলিক ওয়াশরুম। সো এই পাবলিক ওয়াশরুম গুলা আমি নতুন আরো ধরো 100 পাবলিক ওয়াশরুম দিতে চাই, কোন জায়গায় আমার দেওয়া উচিত, এক্সিস্টিং কোন জায়গায় আছে। সো এটা খুবই একটা ভালো রিসার্চ হতে পারতো, খুবই অল্প সময়ের মধ্যে অল্প ডেটা দিয়ে অনেক ভালো ফ্রুটফুল একটা রিসার্চ বের করা যেত। এইভাবে চিন্তা করে 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 আমাদের প্রত্যেকটা 3 জন বা 4 জনের গ্রুপের জন্য আমরা হয়তো বা একটা রিসার্চ দিয়ে দেন হচ্ছে আমরা কাজ করতাম। ওই কাজ করলে যেটা হইতো সেটা হচ্ছে তোমার এই আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো হতো, বা হচ্ছে অনেক বেশি টুল তুমি ক্লাসের বাইরেও ইউজ করা শিখতা। ঠিক আছে? এখন আমি কেন তোমাদের এই কথা বলছি, এই কথা এই জন্যই বলছি, যখনই তুমি হচ্ছে আন্ডার গ্রাজুয়েট রিসার্চ নিয়ে যখনই চিন্তা ভাবনা করবা বা থিসিস নিয়ে যখনই চিন্তা করবা, তখন তোমার এই জিনিসটাই মাথায় আসবে। এবং যখনই তোমার কাছে মনে হবে যে হ্যাঁ আমি হচ্ছে এই রিসার্চটা করতে চাই, যেহেতু তোমাদের এখানে খুব অল্প একটা অংশ পড়ানো হলো মানে 1.5 ক্রেডিটের মধ্যে, সেক্ষেত্রে আমার রেকমেন্ডেশন থাকবে তুমি তোমার রিসার্চ আইডিয়াতেই তুমি কোন একজন এক্সপার্টের কাছ থেকে, জিএস এক্সপার্টের কাছ থেকে, বা যারা জিএস নিয়ে কাজ করেন, আমাকেও করতে পারো, জানাতে পারো। আই উইল বি অলওয়েজ দেয়ার, যে কেউ যদি আমাকে ইনফর্ম করো স্যার এই আমি এই কাজ করতে চাই, এটা জিএস দিয়ে করা সম্ভব কিনা। তো এটা যদি তুমি শুরুতেই একটু ঠিক করে নাও, দেন হচ্ছে তোমার জন্য চলাটা সহজ। তুমি একটা জিনিস ঠিক করলা যে এটা হয়তোবা জিআইএস দিয়ে করা সম্ভব, তুমি হয়তোবা একটা জিনিস ঠিক করলা যে এটা জিআইএস দিয়ে অ্যানালাইসিস করে বের করা সম্ভব, কিন্তু আলটিমেটলি তুমি রিসার্চ 6 মাস করার পরে দেখলা যে তোমার রিসার্চের জন্য যে ডেটাটা দরকার এই ডেটাটা বাংলাদেশের কোনো অথরিটির কাছে নাই। আলটিমেটলি তুমি কিন্তু এই রিসার্চটা করতে পারবে না, কারণ জিআইএস এর যে ডেটাটা দরকার এই ডেটাটা আমাদের নিজেদের পক্ষে ইনপুট দিয়ে দেন হচ্ছে কাজ করাটা ডিফিকাল্ট। বোঝা গেছে? সো
আমাকে ইনিশিয়াল পর্যায়ে আমি যখন রিসার্চ করতে যাব, ইনিশিয়াল পর্যায়ে আমাকে কারোর কাছ থেকে ফিডব্যাক নিয়ে দেন হচ্ছে আমার এটাকে ফাইন টিউন করার চেষ্টা করতে হবে। আই থিংক আমি তোমাদের বিষয়টা বুঝাতে পেরেছি। কারো কোনো রিপোর্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, কোনো জিজ্ঞাসা আছে রিপোর্ট নিয়ে? কারো যদি কোশ্চেন বা জিজ্ঞাসা থাকে আমাকে আনমিউট করে জিজ্ঞাসা করতে পারো। কোনো স্পেসিফিক ফন্ট ফলো করতে হবে? জি, আবার একটু বলো। স্যার কোনো স্পেসিফিক ফন্ট ফলো করতে হবে? আচ্ছা, টাইমস নিউ রোমান, ঠিক আছে। তো ওকে স্যার। টাইমস নিউ রোমান তাহলে খুব ভালো, সবার ফন্ট একই থাকলো। স্যার আর এটা কারো কি কোশ্চেন? অনলাইন সাবমিশন করা লাগবে নাকি জাস্ট হার্ড কপি জমা দিব? আচ্ছা, আহ তোমরা হচ্ছে এর আগে যখন সাবমিট করেছিলা তখন কি করেছিলা? অনলাইনে করেছিলা, হার্ড কপিও দিয়েছিলা নাকি শুধু হার্ড কপি দিয়েছিলা? শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, হার্ড কপি হ্যাঁ, দিয়েছি। আগের বার কি করেছিলা? হার্ড কপি দিয়েছিলাম। হার্ড কপি স্যার। অনলাইন দাও নাই? না স্যার, আচ্ছা, অনলাইন স্যার। ঠিক আছে। এবারের জন্য তোমরা হচ্ছে যেদিন সামনের মঙ্গলবার দিন, ইনশাল্লাহ সামনের মঙ্গলবার দিনই হচ্ছে আমরা নিতে পারবো। সামনের মঙ্গলবার দিনে আমার কোনো সমস্যা নেই। তো সামনের মঙ্গলবার দিন আমরা যখন ফাইনাল অ্যাসেসমেন্টটা নিব, তো তখন হচ্ছে তোমরা এটা নিয়ে আসবে, ঠিক আছে। তো আমাদের আসলে দুইটা রিপোর্ট হবে। আমি আ- আরো একটা ক্লাস যেটা আছে ওইটা নেওয়ার পর ওইটার রিপোর্ট হবে, ওইটার রিপোর্টটা জাস্ট একটা ম্যাপ হবে। যেমন তোমরা এর আগে যখন প্রথম রিপোর্ট দিয়েছিলে একটা ম্যাপ হয়েছিল, এইটার রিপোর্ট একটা ম্যাপ হবে। তো আমি আমি যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে রিপোর্ট 3 and 4 একই কভারের মধ্যে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো ম্যাপটা হচ্ছে হয়তোবা শুরুতে থাকবে, এরপরে হচ্ছে তোমার এই মানে যদিও এটা আগে আমি করলাম, আগে তোমাদের কি বলে এটাকে অ্যানাউন্স করলাম, কিন্তু এটা হয়ে যাবে আমার রিপোর্ট 4, ঠিক আছে। 12 লেকচার, অর্থাৎ 12তম লেকচারের যেটা থাকবে অ্যাসাইনমেন্ট, ওইটা হবে হচ্ছে রিপোর্ট 3। তো রিপোর্ট 3 এবং রিপোর্ট 4 দুটো একসাথেই জমা হবে এবং হচ্ছে একই কভারের মধ্যে জমা হবে, যাতে করে তোমাদের বেশি হ্যাসেল না করতে হয় বা দুইটা টপ পেজ না রাখতে হয়, জাস্ট লিখলেই হবে যে 3 and 4 একসাথে, ঠিক আছে। এবং এটা হার্ড কপি যেদিন হচ্ছে তোমরা দিতে আসবা সামনের মঙ্গলবার দিন, ইনশাআল্লাহ ওই সময় নিয়ে আসবে। আর কারো কোনো কোয়েরি? স্যার কন্টেন্ট টেবিলটা কিরকম হতে পারে? আচ্ছা, কন্টেন্ট টেবিল বলতে তুমি এটা ডিপেন্ড করবে যে তুমি কিভাবে সাজাচ্ছ, ঠিক আছে। কেউ হয়তো বা সিভিলের যতগুলো মেজর ব্রাঞ্চ আছে আহ, ওই ব্রাঞ্চ অনুযায়ী সে সাজাতে পারে, তখন তার কন্টেন্ট টেবিলটা ওইরকম হবে, টেবিল অফ কন্টেন্ট। আবার কেউ হয়তো বা সিভিলের মানে স্পেসিফিক যে জায়গায় সিভিলরা কাজ করে, মানে রিয়েল গ্রাউন্ডে স্ট্রাকচারের মধ্যে অনেকগুলো কাজ আছে, যেমন এটাকে মনিটরিং করা, এটাকে লোকেশনে কোন জায়গায় কি হচ্ছে, এটাকে মানে ম্যাটেরিয়াল গুলা ঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা, বা হচ্ছে আমার ওইখানের ভূমির গঠন কি, এটা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটাকে আমরা বলি। তো কে কিভাবে সাজাচ্ছ, কে কিভাবে লিটারেচার রিভিউ করছো, ওইটার উপর বেস করে হবে। এবং অফকোর্স তুমি যখনই এটা নিবা তখন কিন্তু অফকোর্স রেফারেন্স দিতে হবে, চ্যাট জিপিটি বা হচ্ছে আমি জানি না ওইগুলো থেকে যদি তোমরা করো তাহলে হচ্ছে রেফারেন্স পাবা কিনা। এবং আমি হাইলি ডিসকারেজ করি যে এখান থেকে তোমরা হেল্প নাও, যে কিরকম কি হয় না হয় আমি তোমাকে নিশ্চিত করছি না, কিন্তু আমি তোমাদেরকে ডিসকাস করি যে কোনো একটা সাইট থেকে, স্পেসিফিক ওয়েবসাইট থেকে তুমি ওইখান থেকে নিয়ে ওইটার রেফারেন্সও যাতে তোমার ওইখানে থাকে। তোমরা, আমি জানি না তোমরা কিভাবে রেফারেন্স দাও, 1 2 করে বা যেভাবে তোমরা ইউনিভার্সিটিতে রেফারেন্সটা প্র্যাকটিস করো, ওইভাবে হচ্ছে রেফারেন্স কিন্তু থাকতে হবে, হ্যাঁ, রিপোর্টে, যে আমি এই ডেটাটা কোত্থেকে নিলাম। আর কারো কোনো কোশ্চেন? থ্যাংক ইউ সবার কোশ্চেনের জন্য। স্যার ইন্ট্রোডাকশন, তারপর বিভিন্ন টাইটেল, এরপর কনক্লুশন, এরকম করে শেষ করব না রিপোর্টটা আমরা? এটা তোমার ইচ্ছা, এটা টোটালি হচ্ছে তোমার উপরে, তোমাদের উপর আমি ছেড়ে দিচ্ছি। যে যেভাবে মনে করো যে এই রিপোর্টটা আমি আমার অ্যাপ্লিকেশন অফ জিএস অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে তোমার টাইটেল, ঠিক আছে। তোমার লিমিট হচ্ছে 3 পেজ, এবং তোমার ফন্ট হচ্ছে 12 টাইমস নিউ রোমান, 1.5 হচ্ছে তোমার হচ্ছে লাইন স্পেসিং, এবং তোমার বোথ মানে সব সাইডে হচ্ছে 1 ইঞ্চ করে মার্জিন। তোমার এখন এই 3 পেজের মধ্যে তুমি তোমার এইটা
কিভাবে সাজাবা, টেবিল অফ কন্টেন্ট যদি তুমি মনে করো যে দেওয়ার দরকার তাহলে দিবা, যদি মনে হয় যে না এটা দেওয়ারও দরকার নেই, তুমি বরঞ্চ ওই যে ডায়াগ্রামের কথা বলছি ডায়াগ্রামের মধ্যে খুব সুন্দর করে সাজাইতে পারো, এবং ডায়াগ্রামটাকে তুমি পরে এক্সপ্লেন করতে চাও, ইটস আপ টু ইউ। ঠিক আছে, বোঝা গেল? জি স্যার, বুঝছি। আর কিছু? স্যার আমাদের যে রিপোর্ট ফাইল আছে ওটার ভিতরে রিপোর্ট গুলা সাবমিট করে দিয়ে দিব জি। আমাদের এর আগে যে। হ্যাঁ। আচ্ছা। তো তোমাদের তোমাদের হচ্ছে যেটা হবে 3 এবং 4, এটা হচ্ছে 4 নাম্বার রিপোর্ট, এর আগে দুইটা সাবমিট করে। তো 4 নাম্বার রিপোর্ট এবং 3 নাম্বার রিপোর্ট একই দিনে সাবমিশন, এবং একটা কভার পেজের আন্ডারে দিলেই হবে, মানে এটার একটা টাইটেল পেজ দিলেই হবে। আমি জানি না স্যার আপনাদের ইউনিভার্সিটির কি কোনো ইয়ে আছে, ইউসুফ স্যার? হ্যাঁ, হ্যাঁ, ওয়ালিউল্লাহ, ওই ওরা মানে হবে। পেজ যেটাই থাকুক ওদের 2টা রিপোর্ট করে দিতে দিতে বলো, কারণ ওবির জন্য যদি শোকেসিং এ যায় তখন রিপোর্টার আবার 4টা খুঁজতে পারে আর কি, মানে ইভালুয়েশন টিম, বুঝছো? আচ্ছা আচ্ছা তো আচ্ছা। ওই 2টা আলাদা পেজ করে যে রিপোর্ট 3, 4 মানে আলাদা করে দিতে বলো আর কি। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে যেহেতু তোমাদের ইউনিভার্সিটির এটা একটা ইয়ে আছে, তো আমার মনে হয় আমি এতক্ষণ যা বললাম যে হচ্ছে রিপোর্ট একই পেজে দিতে পারবা এরকম মনে হয় সুযোগ নাই। তো আগে যেভাবে দিয়েছো 1, 2, ঠিক অনুরূপ ভাবে এটা হবে রিপোর্ট 4, আর আমরা আরেকটা লেকচার যেটা আছে সেটা হচ্ছে রিপোর্ট 3 হবে। ঠিক আছে? নেক্সট লেকচার কখন? আচ্ছা, নেক্সট লেকচারটা আমি ঠিক করব, আগে মানে ইসের আগে ঠিক করে নিই। তোমাদের সিআর এর সাথে কথা বলেছিলাম, ও বলেছিল আজকে রাত 10টা 30-এর দিকে। স্বাভাবিকভাবে আমি এই সময়টা আসলে মানে শুনতেও খারাপ শোনায়, 10টা 30-এ ক্লাস। তোমাদের কি কালকে সমস্যা আছে? কালকে 2টার থেকে নিলে, 2টার দিকে নিলে বা 3টার দিকে নিলে? না স্যার, না কালকে স্যার, সমস্যা নেই স্যার। তাহলে কালকে 2টার সময় আমরা নেই ক্লাসটা। 2টা না, স্যার 3টাই কালকে তো। আমাদের 4টা পর্যন্ত ল্যাব। স্যার এখানে একটা সেকশনের কালকে 4টা পর্যন্ত ক্লাস আছে, অফলাইনে ক্লাস ভার্সিটি। আচ্ছা, তাহলে হবে না। সকাল হাউ অ্যাবাউট, মানে সকালে তোমাদের কি থাকে? সকালে নেই তা স্যার আমাদের আমাদের। হচ্ছে 12টা থেকে 4টা পর্যন্ত ক্লাস শুরু, তো যারা হচ্ছে স্যার একটু দূর থেকে আসে তাদেরকে 10:30টার মধ্যে বের হতে হয় বাসা থেকে ভার্সিটির আচ্ছা জন্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর মানে প্রত্যেকটা মানে তোমাদের 2টা সেকশনেরই কি 12টা থেকে 2টা 4টা পর্যন্ত এরকম সকালটা না ই স্যার, আছে? আমাদের সকালে আমাদের ক্লাস। 8টা থেকে 10টা পর্যন্ত। ও আচ্ছা, তোমাদের এক এক গ্রুপের এক এক সময়। আচ্ছা, হাউ অ্যাবাউট যে তাহলে কি করা যায়? আমি রাতে আমার নেওয়ার অসুবিধা নাই, কিন্তু এটা দেখতে দৃষ্টিকটু আর কি, যে 10:30টার সময় ক্লাস নেওয়া হচ্ছে, 10:30টা থেকে 12:30। স্যার রমজান মাস, আমি নাও স্যার নিয়ে ফেলেন স্যার। আর তো ইসুফ স্যার? অপশনও নেই। এই তোমরা ওয়ালিউল্লাহ, জি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। ওয়ালিউল্লাহ শুনতে পাচ্ছ? জি। আচ্ছা, ওরা কি ফ্রাইডে পারে নাকি দেখো, ফ্রাইডে তো কারোর ক্লাস থাকে না, যদি ফ্রাইডে যদি মনে করো যে সকালের দিকে বা নামাজের পরে যদি পারে, কারণ হ্যাঁ, সাড়ে কিন্তু দশটার ক্লাস তোমার শুরু করলে 12টা বেজে যাবে। হ্যাঁ, তো 12:30টা এটা বাজবে, মানে 12:30 পারবে 12টা সবাই বাজবে। বুঝতেছি কিন্তু, ওই হ্যাঁ যে তো আসলে স্যার। তোমার হচ্ছে পারবে সবাই বুঝতেছি কিন্তু মানে শুনতে একটু অড লাগে আর কি, বুঝছো? জি। এই কারণে আর কি বলা বলা আর কি। আচ্ছা, তোমরা তোমরা কি যদি আমাকে, ফ্রাইডে পারবা না, বা ওয়ালিউল্লাহ কি ফ্রাইডে পারবা? হ্যাঁ আমি পারবো, ফ্রাইডে পারবো। আমি এখন আগে একটা মানে আমাদের স্যার মানে আজকে থিসিস ডিফেন্স শেষ হলো, এবং হচ্ছে আমার এক্সাম ডিউটি ছিল, ওগুলো হুম। শেষ হয়েছে। এখন এনি ডে এনি টাইম আমি হচ্ছে ফ্রি, মানে ইন হ্যাঁ, পার্সোনাল তাহলে হিসেবে। স্যার স্টুডেন্ট তোমরা যদি সিয়ার একটু কথা বলে দেখো যে ফ্রাইডে যদি তোমাদের মানে ইয়ে না থাকে, তাহলে ফ্রাইডে 2 ঘন্টা মনে করো যে তোমার 9:30 থেকে হয়তো 11টা 11:30 পর্যন্ত সাড়ে তোমরা 11টা পর্যন্ত, এটা ইয়ে খুব করতে ভালো। পারো। স্যার বুঝতে পারছো? ফ্রাইডে কথা বলছেন? হ্যাঁ, 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 ফ্রাইডের কথা বলছি। স্যার আমাদের কোনো প্রবলেম নেই, আপনাদের যদি কোনো প্রবলেম না থেকে থাকে। না, তাহলে মনে ওয়ালিউল্লাহ হয় তো স্যার, বললো পারবেই আর কি। হুম, হুম। হ্যাঁ তাহলে মনে হয় স্যার ফ্রাইডে হোক, রাতে হওয়াটা আমার কাছে দৃষ্টিকটু লাগছে আর কি, সাড়ে হ্যাঁ দশটা মানে পারবে সবাই বুঝতেছি কিন্তু 12টা পর্যন্ত ক্লাস করতেছে, এটা মানে শুনতে একটু ইয়ে লাগে আর কি, বুঝছো? হ্যাঁ, যে রমজান। আমাদের কিন্তু প্রবলেম নেই কোনো, আজকে রাতে নিলে আমাদের আরো ভালো হয়, না, না, 2টা ক্লাস একবারে না, আমরা না, শেষ করে ফেলছি। শোনো, শোনো, তোমাদের প্রবলেম নাই কিন্তু মনে করো যে তুমি কেউ একজন ক্লাস করতেছে, ক্লাস করতেছে, কি আছে ক্লাস আছে কয়টা পর্যন্ত, 12টা পর্যন্ত, সে তো জানে না কন্টেক্সট, বুঝতে পারছো?
জি স্যার। সিয়ার, এটা আমার মনে হয় ইউনিভার্সিটি লেভেলে স্যার, যেহেতু একটা ফর্মাল ক্লাস, এই জন্য আমি আসলে এটা কমফোর্টেবল না আর কি, যে 10:30 রাত ক্লাস নেওয়ার জন্য। মানে এটা তো আমি জানি তোমাদের কারোরই প্রবলেম নাই, কিন্তু কিন্তু কেউ যদি শুনে, মানে সে তো আর কন্টেক্সট জানে না যে কোন কন্টেক্সটে নিচ্ছে আর কি ক্লাস, বুঝতে পারছো? স্যার এটা আমাদের মধ্যেই থাকুক, আমরা বাইরের কাউকে মানে বলতেছি না আর কি। আর আমার সেকশনের সবাই বলতেছে যে আজকে রাতে নিলেই ভালো হয় আর কি। ফ্রাইডে অনেকের অনেক ধরনের প্রোগ্রাম বা কিছু থাকে তো। তাহলে স্যার কি ফ্রাইডে কি করবো, কারোর প্রবলেম আছে বলো দেখি, এখনই বলো। ফ্রাইডে যদি তোমার 9:30 থেকে 11টা পর্যন্ত হয়, বা 11:30 পর্যন্ত হয়, কারোর কোনো মানে সমস্যা হবে কিনা? নো স্যার। তো অনেকে স্যার ঘুম থেকে উঠতে পারবে না ওই স্যার টাইমে। অনেকে ঘুম থেকে উঠবে না। স্যার আজকে 9:30টার শেষ সময় করে ঘুম থেকে দিলেই না ভালো উঠলে হয় আর কি, স্যার। 9:30টার সময় ঘুম থেকে না উঠলে আর সে মানে, তাহলে আর কি করলা বলো? 8টার সময় এসে ক্লাস নিতে হয়, তুমি 9:30টার সময় ঘুম থেকে উঠতে পারবে না, বাসায় বসে জাস্ট ঘুম থেকে উঠবা আর হচ্ছে ক্লাসে জয়েন করবা। না, আমি তোমাদের কনটেক্সটটা বুঝছি, মানে তোমরা নিজেরা হয়তো বুঝতেছো, এ, এই 11টা 12টার মতো ক্লাস তোমার বাসার ফ্যামিলি মেম্বারই মনে করো জানলো, তো এটা তো মানে শুনতে আসলে ইয়ে লাগবে আর কি। মনে করবে যে এই কারণে বলা। ইউনিভার্সিটি এই সময় ক্লাস নিচ্ছে, অনলাইনে ফাঁকিবাজি করছে কিনা বা এরকম কিছু একটা, অনেক কিছু আসতে পারে। হ্যাঁ, অনেক কিছু আসতে পারে, যে শুক্রবারে ছিল, মানে মানে কেন 10:30টার পরে নিতে হবে আর কি, মানে এরকম আর কি, স্যার বুঝতে পারছো? বাসায় আগে বুঝতে পারবে সবাই যে যেহেতু রমজান মাস তারাবির একটা ব্যাপার আছে। আর জেনারেলি হচ্ছে পড়ালেখা নিয়ে কিছু হলে বাসায় কারো কিছু বলার কথা না। স্যার কি করবো, আমরা কি তাহলে স্যার নিয়ে আজকেই নিবো? নিয়ে ফেলেন স্যার। স্যার স্যার রিপোর্ট ক্লাসটা কি অনেক লেন্দি হবে? তো যদি স্যার বেশি লেন্দি না হয় তাহলে স্যার আজকে নিয়ে নিতেন। স্যার লেনদি আজকে কিন্তু তুমি হলো 2 ঘন্টার আমাদের ক্লাস হ্যাঁ তো দিবা। সমস্যা আছে স্যার, কালকে আমাদের একটা ল্যাব ফাইনাল আছে। হ্যাঁ বলো, আমার হ্যাঁ কে 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 বলতেছিলা? লাস্টলি কে বলছো? লাস্টে একেবারে লাস্টে কে যেন বলতেছিলা স্যার কালকে বি ল্যাব ওয়ান ফাইনাল এর আছে? কালকে ল্যাব ফাইনাল আছে স্যার। সো আমাদের আজকে রাতে ক্লাস হলো একটু সমস্যা। হ্যাঁ, বুঝতে পারছো? উম, ঠিক আছে, তাহলে তো বি ওয়ানের একটু সমস্যা আছে আসলেই। কালকে যদি ল্যাব ফাইনাল থাকে 12টা 1টা পর্যন্ত সে এখানে ক্লাস করবে, মানে 2 ঘন্টা তো তাকে থাকতে হবে। আর তো একসাথে এটা দুইটা ক্লাস স্যার মনে হয় একটু বেশি হয়ে যায়, একদিনে দুইটা ক্লাস। হ্যাঁ, আমার মনে হয় সিয়া, তুমি মানে তোমরা ফ্রাইডেই নাও, তোমাদের কনভেনিয়েন্ট টাইম একটা দাও, যেহেতু আহ, মানে তোমাদের অলরেডি স্যার তো তোমাদের বলছে যে মানে নামাজের টাইম বাদে এখন মোটামুটি ফ্রি আছে, বুঝতে আমি পারছো? ইভেন তোমরা টাইম দাও, তোমরা নিজেরা কথা বলে টাইমটা দাও আর কি। স্যার ইন পার্সন যদি ক্লাস করতে চাই, সেক্ষেত্রে আমি স্যার ওই যে আলাদা আলাদা টাইম দিলে, স্লট যদি ফাঁকা থাকে ল্যাব, আমি ওই সময় এসে নিতে পারবো আর কি। এখন আর ইনশাল্লাহ ইন সমস্যা হবে পার্সনে না। এখন মনে হয় তুমি স্লট পাবা কিনা তোমার, সেক্ষেত্রে হ্যাঁ সামনের উইকে পাবা, সামনের উইকে তোমার আহ তোমার ইয়ে অফ হয়ে যাবে, 4 টুর ক্লাস থাকবে না, সেই স্লট গুলো হয়তো পাইতে পারো, যদি মানে স্টুডেন্ট যদি হ্যাঁ ইন পার্সন করতে চায়, সেক্ষেত্রে করতে পারো, অথবা না হলে পরে ফ্রাইডে যদি তারা টাইম হ্যাঁ ম্যানেজ হ্যাঁ করে সেটা ভালো হয় মনে হয়। আচ্ছা, আমি মনে হয় তোমাদের একটু সহজ করে দিই। আজকে রাতের টাইমটা আমরা অ্যাভয়েড করি, এটা হচ্ছে প্রথম ইস্যু। দ্বিতীয় হচ্ছে যে এছাড়া হচ্ছে, তোমার যদি এরকম মনে হয় যে দুইটা সেকশন আলাদা আলাদা টাইমে 2 ঘন্টা টাইম ম্যানেজ করতে পারো তোমরা, আমার কোনো সমস্যা নেই। আমি দুইটা সেকশনের জন্য ডাবল ক্লাস নিই, মানে কারণ আমি তো যখন পার্সোনাল থাকতাম তখন আমি ডাবল ক্লাসই নিতাম। তো একসাথে নিতে হবে এরকম না। তো তাহলে কালকে আপনার যদি সারাদিন আজকে রাতে প্রবলেম না হয় তাহলে আমরা এটু আজকে রাতেই করে ফেলতে চাচ্ছিলাম আর কি। মানে আমাদের না এটু এর রাতে কারো জি স্যার। প্রবলেম নেই, আমরা সবাই আজকে রাতেই করতে চাচ্ছিলাম। দেখো মানে শেয়ার শোনো, মানে মানে বিষয়টাতে, হ্যাঁ বুঝতে পারছি বিষয়টা, যে মানে তুমি বলছো বা সবই ঠিক আছে, ডিপার্টমেন্টে জানলে তখন বলবে যে তুমি তো টিচার, বুঝতে পারছো? মানে তোমার এটা যদি কেউ যদি কথা উঠায়, না উঠালে সেটা আলাদা কথা, কিন্তু কোঠা উঠাবে না সেটার কোনো ইয়ে নাই, সিওরিটি নাই, মানে তুমি তো টিচার, স্টুডেন্টের তো বলবেই, কথা বুঝছো? এটা এটা আমারও স্যার ইস্যুটা এখানেই, যখন মানে আমি শুনছি তুমি টিচার কিভাবে রাজি হলা, কথা আসবে এটা দিয়ে। আমারও কনসার্ন স্যার ওইটাই যে আমি তো
মানে এত মানে রাতে ক্লাস না। স্যার আমাদের ল্যাব ফাইনাল হবে নাকি রিপোর্টের মাধ্যমে ফাইনালটা নিয়ে ল্যাব ফেলবো? ফাইনাল ফাইনাল হবে হবে। সামনের মঙ্গলবার দিন, যে অন টাইম আছে। যাদের 12টায় তাদের হচ্ছে 12টায় হবে, সরি, যাদের 12টায় তাদের 12:30 থেকে শুরু হবে, আর যাদের মানে 2টা দুইটায়। থেকে তাদের বা 2টা থেকে শুরু হবে। স্যার ল্যাব ফাইনালের জন্য স্যার কোন লেকচার গুলো স্যার ফলো করতে হবে? হ্যাঁ, ল্যাব ফাইনালের জন্য হচ্ছে আমাদের মিড কুইজের পর থেকে যে লেকচার গুলো দেওয়া হয়েছে সবগুলো লেকচারই হচ্ছে ফলো করতে হবে, ঠিক আছে? স্যার মডেলের ওই লেকচার থেকে স্যার? হ্যাঁ। আচ্ছা, মানে তোমরা এখানে A2 আর B1 আছো তাই তো? জি ইয়াসিন স্যার। ভাই কি আছেন? ইয়াসিন ভাই নাই মনে হয়। আচ্ছা ওয়ালিউল্লাহ, জি স্যার। তুমি তো এটা রেকর্ডিং করছো না? জি জি। রেকর্ডিং কি ওদেরকে দিয়ে দিবা? স্যার ওরাও একটা রেকর্ডিং করেছে এবং আমারটাও হচ্ছে আমি দিয়ে দিব ওদেরকে। ওদেরটাই ওরা নিয়ে নিতে পারবে, আর আমারটা হচ্ছে, আমার হচ্ছে স্যার ওই যে ড্রাইভে স্পেস নাই, তো এই জন্য আমি হয়তো ডাউনলোড করতে পারবো না, কিন্তু পেন ড্রাইভে দিতে পারবো। আচ্ছা, তো মানে আমার মনে হয় শুক্রবার করলে সবচেয়ে, অথবা শনিবারে করো। যদি তোমাদের যদি শুক্রবার সমস্যা হয় তোমরা শনিবারও করতে পারো, শনিবারে আমাদের একটা অফ ডে। ওয়ালিউল্লাহ, তোমার কোনো সমস্যা আছে? স্যার আমার কোনো সমস্যা নেই স্যার, এখন হ্যাঁ, তোমরা তাহলে তোমরা যদি শুক্রবারে অনেকের প্রোগ্রাম থাকে বুঝতে পারছি, প্রোগ্রাম যদি থেকে থাকে তো শনিবারে তুমি একটা ডে টাইমে বা ডে টাইমে করো, কারণ সন্ধ্যার পরে আসলে ক্লাস করা যায় না, নামাজ কালাম আছে। তো তোমরা শনিবারে একটা ডে টাইমে তোমরা করো, বুঝতে পারছো? তোমরা একটা টাইম তোমরা একটু জানাই দিও। আর যারা মানে একেবারেই পারবা না তারা তো রেকর্ডিং তো দেখবাই। তা আশা করবি মানে তোমরা সবাই যাতে পার্টিসিপেট করতে পারো এমন একটা টাইম তোমরা, কনভিনিয়েন্ট একটা টাইম তোমরা নিজেরা সিলেক্ট করে দিও আর কি, চুজ করে দিও। স্যার ফ্রাইডে সকালে অথবা নামাজের পরে এই দুইটা টাইমে হলেই ভালো হয়। হ্যাঁ, না, তোমরা একটু সেটা তো ডিসকাস তুমি করো। বললা, সেটা তো তুমি বললা, আবার অনেকের প্রোগ্রাম থাকতে পারে, না, এখন আমি তোমরা স্যার বসে। B1 এর পক্ষ থেকে বললাম, B1 এর জন্য এটা ভালো হয়। আচ্ছা, হ্যাঁ, এখন তোমরা শনিবারেও নিতে পারো, কিন্তু তোমাদের কিন্তু অপশন শনিবারেও আছে, ফ্রাইডে নিতে হয় ম্যান্ডেটরি না, বুঝতে পারছো? সানডেতে অনেকগুলা মানে দুইটা লেফট ফাইনাল, সো আমাদের শনিবার মানে প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, হ্যাঁ, এখন এই A2 বলো, B1 তো তারা ডিসিশন দিয়ে দিল, তারা দুইটা অপশন বললো। A2 এখন বলো, A2 এর কোনটা মানে কনভিনিয়েন্ট হয়? জি স্যার, ওরকমই শুক্রবার একটা টাইমে দিলে হচ্ছে। হ্যাঁ, তো শুক্রবার সকালে অথবা নামাজের পর একটা দিলে হচ্ছে স্যার। আমার মনে হয় সকালে দিলেই ভালো হয়, নামাজের পরে দিলে ভালো হয় নাকি সকালে দিলে ভালো হয়, নাকি নামাজের স্যার পরেই নিবা? নামাজের নামাজের পরেই পরে দাও। স্যার। আচ্ছা, ঠিক স্যার আছে, তোমরা নামাজের ঘুম পরে থেকে, দিলে ভালো হয় স্যার। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো, তোমাদের ঘুমের ঘুমটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে তোমরা নামাজের পরেই নাও, ওয়ালিউল্লাহ। জি, তাহলে নামাজের পরে 3টা থেকে 5টা, তাহলে আমাদের জন্য সহজ। হ্যাঁ, 3টা থেকে 5টা, 3টা থেকে 5টা কনভিনিয়েন্ট, 3টা থেকে 4:30 বা 5টা ম্যাক্সিমাম বাজবে আর কি, ঠিক জি, আছে। ঠিক আছে, আমি তাহলে হচ্ছে তোমাদের সাথে এটা শেয়ার করে রাখবো, স্লাইডটা শেয়ার করে রাখবো। ডেটা সেটটা হচ্ছে আমি অলরেডি, হয়তো তোমরা অলরেডি নিয়ে নিয়েছো, তারপর হচ্ছে আমি ডেটা সেটটাও ইনশাল্লাহ জিপ ফাইল করে শেয়ার করে রাখবো। তো ওই দিন কিন্তু আমাদের যারা বাসায় আছো সবাই একটু কাজ করবা, কারণ ফাইনাল যে কুইজটা হবে আমি একটু বলেই দিই, যে ওই রিলেটেড প্রশ্নই থাকবে। ওইটার উপর অফকোর্স আছে, তোমাদের রিপোর্টও আছে, আবার ফাইনাল কুইজেও দেখবো যে ওর আশেপাশে কোনো প্রশ্ন থাকতেছে, ঠিক আছে? সো ওই দিনের ক্লাসটা হচ্ছে তোমাদের জন্য মানে প্র্যাকটিক্যাল লাইফে ইম্পর্টেন্ট, সাথে সাথে তোমাদের এই ক্লাসের অ্যাসেসমেন্টে ভালো করার জন্য ইম্পর্টেন্ট। আমি মনে হয় তাহলে রোল কল করে মানে এটা আজকের ক্লাসটা শেষ করতে পারি। আচ্ছা, A2টা আমি করে নিচ্ছি, A2টা আমি আমি হ্যাঁ, করে নিচ্ছি, আমার কাছে আছে তো, এক্সেল শিট আছে তো, A2টা আমি করে জি জি নিচ্ছি, হ্যাঁ। তাহলে আচ্ছা, জি। 32, প্রেজেন্ট স্যার। 33, প্রেজেন্ট স্যার। 35, প্রেজেন্ট স্যার। 36, প্রেজেন্ট স্যার। 37, ইয়েস স্যার। 38, প্রেজেন্ট স্যার। 38 আসো?
প্রেজেন্ট দিছে স্যার। হ্যাঁ 39, Present, স্যার sir. Present. কে প্রেজেন্ট? 39, 39। স্যার প্রেজেন্ট 38 স্যার স্যার, আচ্ছা 38 38 তো ইউনিট দিয়ে সমস্যা। দিছে। হ্যাঁ স্যার 39 প্রেজেন্ট 39 প্রেজেন্ট দিয়েছে। 40, Present, sir. 41, Yes, sir. 42, ইয়েস স্যার। 44, Yes, sir. 45, Yes, sir. 48, প্রেজেন্ট স্যার 49, Present, sir. 50, 51, Yes, sir. 52, Present, sir. 54, প্রেজেন্ট স্যার। 55, প্রেজেন্ট 57, Present, sir. 60, Yes, sir. 61, Yes, sir. 62, 63, Yes, sir. 65, Yes, sir. রিয়াট 60। Yes, sir. আচ্ছা আমি অ্যাবসেন্টটা বলতেছি। অ্যাবসেন্ট দেখো যে দুইজন অ্যাবসেন্ট, একটা হলো 50 আর একটা হলো তোমার 62। ঠিক আছে, 50 এবং 62 অ্যাবসেন্ট, বাকি সবাই প্রেজেন্ট। ঠিক আছে, 50 অ্যান্ড 62, 50 অ্যান্ড 62 হচ্ছে তোমার অ্যাবসেন্ট, আর বাকি সবাই প্রেজেন্ট। ঠিক আছে, তুমি ওই ওই সেকশনে তোমার অ্যাটেন্ডেন্স থাকলে তুমি অ্যাটেন্ডেন্স নিয়ে নাও। আচ্ছা জি। আমাদের অন্য যে আরেকটা সেকশন আছে, এই সেকশনে আমার কাছে পেজটা এখন নাই, কিন্তু এটার শুরুটা কত থেকে? 65 থেকে? 66 থেকে মনে হয়। 66 65 A2। 65 A2। আচ্ছা আমি 66 থেকে রোল কল করছি, যদিও মাঝখানে অনেকগুলো নাই, আমি পরে শুনে নিবো যে কোন কোন রোল নাই। ঠিক আছে, আমি যেহেতু আমার কাছে পুরো শিটটা নাই, আমি পুরোটাই করে যাচ্ছি। আমরা 66, লিভ নেব। হ্যাঁ লিভ নিতে পারো, যাতে অ্যাটেন্ডেন্স হয়ে গেছে তার লিভ নিতে পারো। A2 দ্বারা তারা চলে যেতে পারো, A2 চলে যেতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 66, Present, sir. 67, 68, Yes, sir. 69, প্রেজেন্ট স্যার 70, Yes, sir. 71, Yes, sir. 72, 73, 74, Yes, sir. 75, Oh. 75, 76, 77, Yes, sir. 78, Yes, sir. 79, 80,